তাহলে আজকে আমরা শুরু করব হচ্ছে ভেক্টর। এটা হচ্ছে ভেক্টর লেকচার 1 বা প্রথম ক্লাস ভেক্টরে। আমরা ফার্স্ট চ্যাপ্টারে পড়েছিলাম স্কেলার এবং ভেক্টর নিয়ে। স্কেলার কি, যাদের মান আছে, আর ভেক্টর কি, যাদের মান এবং অভিমুখ দুটোই আছে, তাই না? এবং তার সঙ্গে কী করবে তারা, না তো ভেক্টর অ্যালজেব্রা বা ভেক্টর বীজগণিত মেনে চলবে। আমরা এই চ্যাপ্টারে এই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করব। মান, দিক, ভেক্টর অ্যালজেব্রা এবং ভেক্টরের কিছু ফর্মুলা বা ভেক্টরের কিছু রুলস যেগুলো ভেক্টর মেনে চলে। তো ভেক্টর যদি কাকে বলে সংজ্ঞা দেওয়া হয় তাহলে কি বলবো, যে ভৌত রাশির মান ও দিক দুই আছে এবং যারা ভেক্টর বীজগণিত মেনে চলে। তোমাদের বইয়ের যে ডেফিনেশন বা সংজ্ঞা দেওয়া আছে সেখানে এই কথাটা লিখে দেওয়া নয়, যে লাস্ট পার্টটা বললাম কি না, তো ভেক্টর বীজগণিত মেনে চলে, সবাই ওখানে লিখে নেবে যে ভেক্টর বীজগণিত মেনে চলতে হবে, তবেই তাদেরকে বলা হবে কি ভেক্টর রাশি। ঠিক আছে, তাহলে ভেক্টরের জ্যামিতিক প্রকাশ, আমরা ভেক্টরকে কিভাবে প্রকাশ করব। ধরো একটা পার্টিকল এ পয়েন্ট থেকে বি পয়েন্টে এলো, এ পয়েন্ট থেকে বি পয়েন্টে এলো, তাহলে এই ভেক্টরটাকে আমরা প্রকাশ করব কিভাবে, না তো এ বি রেখা দ্বারা। এবার এই এ বি রেখার মাথার উপর একটা অ্যারো তুমি দিতে পারো, তাহলে এটা হচ্ছে এ বি ভেক্টর। তুমি এ বিটাকে বোল্ড আকারে লিখতে পারো, বোল্ড, বোল্ড এ বি, হ্যাঁ বোল্ড, ঠিক আছে, এরকম বোল্ড, এটাও এবি হবে। বা এবিটাকে ইটালিকের মতো লিখতে পারো, ইটালিক, তাহলে ইটালিক বা বোল্ড বা কি হতে পারে এই অ্যারো, এই তিনটে উপায়ে লিখি। আমরা এইটা লিখব কারণ এবি বোল্ড করার মতো টাইম নাই আমার কাছে, আর ইটালিক হাতে বাবা লিখতে পারবে না, তাই এই দুটো একদমই মারোগুলি। আমার স্ক্রিন দেখতে পাচ্ছি না, পিন আনপিন কর বাবু, যে দেখতে পাচ্ছিস না পিন আনপিন কর, তাহলে দেখ দেখতে পাবি। জানা আমাকে তাড়াতাড়ি জানা, পিন আনপিন করেছিস, দেখতে পেলি? হয়েছে কি গো, হয়েছে হয়েছে হয়েছে, দেখো মুখে কথা নেই। ঠিক আছে, পিন আনপিন কর তাহলেই পাবি, আদারওয়াইজ পাবি না স্ক্রিন দেখতে। ঠিক আছে, নাহলে কিছু করার নাই, পিন আনপিন করো। তাহলে এবি ভেক্টর, এটাকে আমরা কিভাবে বলবো, না তো এবি ভেক্টর। আমরা যখনই ভেক্টর পাবো তখন তার পাশে ভেক্টরটাকে উচ্চারণ করব, ঠিক আছে। তাহলে যে কোনো ভেক্টরকে আমরা কি দিয়ে প্রকাশ করতে পারি, সেই ভেক্টরটা তার মাথায় একটা অ্যারো দিয়ে। সাপোজ এই একটা ভেক্টর, তাকে আমি লিখলাম কি এ ভেক্টর, তাহলে কি লিখবো এ ভেক্টর। সাপোজ এটা একটা ভেক্টর, এটা হচ্ছে বি ভেক্টর, তাহলে বি ভেক্টর। ধরো একটা অ্যারো এইদিকে আছে এ ভেক্টর, আর একটা অ্যারো এইদিকে আছে বি, তাহলে বি এর অ্যারোটাকে এইভাবে লিখবো, আই মিন টু সে এ বির অ্যারো যদি এইদিকে থাকে এবি ভেক্টর, আর একটা অ্যারো কি এইদিকে লেখা যায়, কোনো ভেক্টর যদি ওপরে যায় তাহলে কি আমরা এইভাবে লিখবো ওপরে দিয়ে, না কখনোই নয়। তোমার ভেক্টরের ডিরেকশন যেই দিকেই হোক, যেই দিকেই হোক, তুমি অলওয়েজ এইভাবে অ্যারোটাকে লিখবে, এইটা অলওয়েজ এইভাবে লিখবে, ঠিক আছে। এটা হচ্ছে ভেক্টর নোটেশন, কিভাবে ভেক্টর লেখা হয়। তাহলে এইটা হলো ভেক্টর। এবার যদি আমাকে বলে ভেক্টরের মান, তো ম্যাগনিটিউড যদি বলে ম্যাগনিটিউড, তাহলে এই ভেক্টরের মড বার করতে হয়, মড, তাহলে এইটাকে বলি আমরা মড বা ভেক্টরের মান। তাহলে এটা হচ্ছে ভেক্টরের মান। ফর অ্যান এক্সাম্পল, ধরো তোমাকে কোনো একটা ভেক্টর বললাম ভি ভেক্টর সমান হচ্ছে 6 মিটার পার সেকেন্ড নর্থ বরাবর, উত্তর দিক বরাবর, তাহলে এর মান কি হবে, না তো ভি ভেক্টরের মড হচ্ছে 6 মিটার পার সেকেন্ড। দেখো ডিরেকশনটা এখানে আর নাই, তার মানে মড ভেক্টর হবে শুধুমাত্র ম্যাগনিটিউড, তার ডিরেকশন কিছু থাকবে না যে কোনো জায়গায়। তাহলে আশা করি আমি ভেক্টরটাকে বোঝাতে পেরেছি। এবার আমার যদি ইউনিট ভেক্টর বার করতে পারে, ইউনিট ভেক্টর, হোয়াট ইজ ইউনিট ভেক্টর, না তো কোনো একটা ভেক্টরকে তার মড দিয়ে যদি ভাগ করো, দ্যাট উইল বি ইয়োর ইউনিট ভেক্টর। ফর অ্যান এক্সাম্পল, তোমাকে বলেছিলাম এখানে 6 মিটার পার সেকেন্ড নর্থ, তাহলে তুমি এখানে লেখো 6 মিটার পার সেকেন্ড নর্থ, এবং তাকে তুমি কত দিয়ে ভাগ করবে, না তো 6 মিটার পার সেকেন্ড দিয়ে। তো দেখো 6 মিটার পার সেকেন্ড, 6 মিটার পার সেকেন্ড কেটে গেলে থাকে কি 1 নর্থ, তাই না? তাহলে হিসাব মতো 1 মিটার পার সেকেন্ড নর্থ, এটা হচ্ছে কি আমার, না তো ইউনিট ভেক্টর। তাহলে ইউনিট ভেক্টর হবে কি, যে কোনো ভেক্টরকে তার মান দিয়ে ভাগ করা, বাস গল্প শেষ। এবং এইটাকে আমরা লিখব ক্যাপ দ্বারা, এই যে এই চিহ্নটা ভালো করে দেখে নাও, এই হচ্ছে ক্যাপ চিহ্ন। যখনই কোনো জায়গায় এরকম অ্যারোর মতো থাকবে, বা এটাকে হ্যাট বলে অনেকে, হ্যাট, ঠিক আছে, যেমন ধরো আই, এটা একটা ভেক্টর, এর মাথায় এরকম দিয়ে দিলাম মানে আই হ্যাট বা আই ক্যাপ, এটা হচ্ছে ইউনিট ভেক্টর। সিমিলার ওয়েতে ধরো এখানে কে আছে, কে এর মাথায় একটা হ্যাট বা ক্যাপ দিলাম, কে ক্যাপ, তাহলে হচ্ছে কে ইউনিট ভেক্টর। তার মানে আমি এটা কীভাবে লিখতে পারি, কে ভেক্টর বাই মডিউলাস অফ কে ভেক্টর। লজিকটা আশা করি ইউনিট ভেক্টর সম্বন্ধে পুরোপুরি ক্লিয়ার করাতে পেরেছি। এবার
ভেক্টর কতগুলো ভাগ, মানে কি কি রকমের ভেক্টর আমরা মার্কেটে খুঁজে পাই, যেমন অনেক রকমের মাছ পাই, ইলিশ মাছ, রুই মাছ, সেরকম ভেক্টর অনেকগুলো পাই আমরা। কি কি ভেক্টর হতে পারে সেই ভেক্টরগুলো? যেমন ধরো সমান্তরাল ভেক্টর। সমান্তরাল ভেক্টর বা প্যারালাল ভেক্টর কোনগুলো? না তো বুঝতেই পারছো, নাম অনুযায়ী এই একটা ভেক্টর, এই একটা ভেক্টর, তাদের ডিরেকশন যদি সমান হয়, ডিরেকশন বারবার শোনো না, ডিরেকশন ম্যাগনিটিউড যাই হোক, এটা একটা এ ভেক্টর, এটা হচ্ছে বি ভেক্টর, হোয়াট এভার, কিন্তু তার ডিরেকশন যদি একই হয় তাদেরকে বলবো সমান্তরাল ভেক্টর। এবার এটা হলো কি সমান্তরাল, সমান্তরাল ভেক্টর। এবার দুই বা ততোধিক ভেক্টর, তাদের যদি মান এবং দিক একই হয়, দেখো মান যদি আলাদা হয়, দিক একই হয়, সমান্তরাল ভেক্টর। এবার মান আর দিক যদি একই হয়ে যায় তাকে বলবো আমরা সমান ভেক্টর, ইকুয়াল ভেক্টর। তাহলে সমান ভেক্টর কি হবে? মান এবং দিক দুটোই সমান, মানে এটাও এ ভেক্টর হলে এটাও কি হবে আমার এ ভেক্টর, ঠিক আছে? দুটো হবে কি, একটা এ ভেক্টর হলে আর একটা কি হবে এ ভেক্টর। তাহলে মান এবং দিক যার দুটোই সমান তাদের কি বলবো আমরা সমান ভেক্টর। তাহলে এখানে দেখো এই দুটো ভেক্টরের মান এবং দিক সমান হচ্ছে, ঠিক আছে? তাহলে এরা হচ্ছে সমান ভেক্টর। বিপরীত ভেক্টর কি হবে? না তো দুটি ভেক্টরের মান সমান কিন্তু তাদের অভিমুখ আলাদা। কেমন? ধরো এটা একটা ভেক্টর, এটা একটা ভেক্টর, দুটোর দেখো মান একই, দুটোর ম্যাগনিটিউড একই, কিন্তু দেখো ডিরেকশন আলাদা। এটা যাচ্ছে নর্থ বরাবর, ধরো এটা ধর যাচ্ছে সাউথ বরাবর। তাহলে এই যে দুটো ভেক্টরের ম্যাগনিটিউড সেম কিন্তু ডিরেকশন আলাদা, এদেরকে বলবো কি অপোজিট ভেক্টর। অপোজিট ভেক্টর বা বিপরীত ভেক্টর। তাহলে বিপরীত ভেক্টর বা অপোজিট ভেক্টর কোনগুলো? যাদের ম্যাগনিটিউড সেম। ধরো একটা বললাম আমি 6 মিটার পার সেকেন্ড সাউথ, আর একটা বললাম 6 মিটার পার সেকেন্ড নর্থ, অপোজিট ভেক্টর। সেই বলে 6 মিটার পার সেকেন্ড নর্থ তার সঙ্গে 6 মিটার পার সেকেন্ড ওয়েস্ট, এটা কিন্তু অপোজিট নয়। ডিরেকশন পুরোপুরি 180 ডিগ্রি বা অপোজিট হতে হবে, তবেই তারা হবে কি বিপরীত ভেক্টর, বা সিম্পল ওয়েতে আমরা বলতে পারি কি অপোজিট ভেক্টর। এরপর আমরা কি পড়বো? এরপর হচ্ছে এক রেখীয় ভেক্টর। এক রেখীয় ভেক্টর কোনগুলো? দুই বা ততোধিক সমান্তরাল ভেক্টর একমুখী বা বিপরীতমুখী হলে তাদের বলা হয় এক রেখীয় ভেক্টর। অর্থাৎ এরা রেখার মতো হবে, তাই না? ধরো এইরকম একটা হলো এইদিকে, একটা হলো এইদিকে, তারা হচ্ছে কি পরস্পর সমান্তরাল, সমান্তরাল ভেক্টর, ঠিক আছে? তা সমান্তরাল ভেক্টর দেখো দুই রকম হতে পারে, একটা সমান ভেক্টর, একটা হচ্ছে বিপরীত ভেক্টর। সমান ভেক্টর হলে কি হবে? সমান ভেক্টর তাদের মানও সমান হবে, দিকও সমান হবে। আর অপোজিট ভেক্টর কি? তারা পরস্পর দেখো সমান্তরাল, এটার সঙ্গে এটা সমান্তরাল, কিন্তু তারা পরস্পর অপোজিট সাইন, বিপরীত মুখ, সেই জন্য তারা কি হবে পরস্পর বিপরীত। এবার এদের সবগুলোকে কি বলবো আমি? এক রেখীয় ভেক্টর। কেন? কারণ এদেরকে একটা রেখা দ্বারা প্রকাশ করা যাচ্ছে, সেই জন্য দিস আর কোলিনিয়ার বা এক রেখীয় ভেক্টর, ঠিক আছে? এক রেখীয় ভেক্টর বা কোলিনিয়ারিটির ফর্মুলা কি হয় সেগুলো বাবা আমি সব বলে দেবো, ঠিক আছে? আমি ভেক্টর সম্বন্ধে যা অঙ্ক করাবো সেই অঙ্ক তোমার 11 12 11 তো ছেড়েই দাও, তোমার গ্র্যাজুয়েশনে দেখবা সামান্য পরিমাণ কভার হয়ে যাবে। সো ভেক্টর চ্যাপ্টারটা খুব ভালো করে করাবো, তোমরা একটু ধৈর্য থাকবে। এটা অ্যাটলিস্ট 5-6টা অনলাইন ক্লাস করছি তো আমরা, সেই জন্য অ্যাটলিস্ট 5-6টা ক্লাস নেবই, ঠিক আছে? যদি কোনো দিন 2 ঘন্টার ক্লাস করতে হয় আমাকে, না হয় আমি দেখবো, বা কোনো দিন যদি এক্সট্রা ক্লাস করা হয় আমি এক্সট্রা ক্লাসের ব্যবস্থা করবো, ঠিক আছে? তাহলে এই হলো আমাদের একরেখীয় ভেক্টর বা কোলিনিয়ার ভেক্টর। একতলীয় ভেক্টর, দেখো একতলীয়, তাই না? তাহলে কোপ্লেনার বা একতলীয় এর মানেই হচ্ছে কি একটা তল বরাবর থাকবে। তাই দুই বা ততোধিক ভেক্টর যখন একই তলে থাকে তাদের বলা হয় একতলীয় ভেক্টর। যেমন এটা একটা ভেক্টর, এটা একটা ভেক্টর, ধরো একই তলে আছে, কিন্তু এই ভেক্টর আর এই ভেক্টর আর এই ভেক্টর দেখো এটা হচ্ছে আলাদা প্লেন, এটা হচ্ছে আলাদা প্লেন, এটা হচ্ছে আলাদা প্লেন। 3D তে আশা করি এবার বুঝতে পারছো। তো যেহেতু তিনটে দেখো প্লেন আলাদা আলাদা, সেই জন্য তারা কি হচ্ছে আমাদের কোপ্লেনার নয়, ঠিক আছে? নতুনভাবে কে জয়েন করেছিস? স্বর্ণভা, সৌনভ সবাই আছিস? আচ্ছা ঠিক আছে। অরিত্র বোধহয় নতুন জয়েন করলি নাকি? প্রেজেন্টের সময় ছিলিস না তো? না না, হ্যাঁ ঠিক আছে। তাহলে এই হলো এক রেখি এক তলীয় ভেক্টর, ঠিক আছে? আর ইউনিট ভেক্টর সম্বন্ধে আমি তোমাদেরকে ডিটেল বলে দিলাম, ঠিক আছে? তাহলে আমরা এবার কি করব? সোজাসুজি ভেক্টর অ্যালজেব্রায় চলে যাব। দেখো যে কোনো অ্যালজেব্রা যখন তুমি পড়বে, সেই অ্যালজেব্রা মানে বীজগণিত। ছোটোবেলা থেকে তোমরা প্রথমেই যে বীজগণিতটা শিখেছো সেটা হচ্ছে যোগ, তারপর কি শিখেছো? বিয়োগ, তারপর কি শিখেছো? গুণ, তারপর শিখেছো ভাগ। তাহলে সিমিলার ওয়েতে এক্ষেত্রেও আমি ভেক্টরের কি শিখতে হবে? আমাকে ভেক্টরের যোগ বিয়োগ গুণ ভাগ। তাহলে ভেক্টরের ক্ষেত্রে আমাদেরকে কি শিখতে হবে? অ্যাডিশন, যোগ, ঠিক আছে? তারপর কি শিখতে হবে? সাবস্ট্রাকশন বা বিয়োগ, সাবস্ট্রাকশন। তারপর হতে কি শিখতে হবে? মাল্টিপ্লিকেশন। সো এই রকমের অনেক কিছু আছে যেগুলোকে আমাদেরকে শিখতে হবে। তাহলে প্রথমে যেহেতু আমরা যোগ দিয়ে শুরু করেছিলাম, তাই আমরা অ্যাডিশন শিখব, ঠিক আছে? এবার দেখো তুমি অ্যাডিশনটা কিভাবে স্কেলার করো। স্কেলার অ্যাডিশন, স্কেলার অ্যাডিশন যদি দেখো তুমি, না তো তুমি করো কি 2 + 2 = 4, ভেরি গুড, ঠিক আছে?
কিন্তু ভেক্টরের ক্ষেত্রে তো তোমার ডিরেকশন আছে না। তোমাকে যদি বলি আমি 2 মিটার নর্থ, তার সঙ্গে তুমি 3 মিটার সাউথ, যে তুমি কি লিখতে পারবে 4 মিটার নর্থ সাউথ? এটা লেখা যায় কি? সম্ভবই নয়, কারণ তুমি যদি ডিরেকশন দেখো এদিকটা নর্থ এদিকটা সাউথ, তাই না? তাহলে কি করে যোগ করতে পারবে? বা এরকমভাবে তুমি যদি নাও 2 মিটার ওয়েস্ট, তার সঙ্গে যোগ করতে বলছি 10 মিটার নর্থ, পারবে যোগ করতে 2 মিটার সঙ্গে 10 মিটার ওয়েস্ট? সো এইভাবে আমরা যদি করতে যাই তাহলে কি গল্প হয়ে যাব। তো গল্প যদি না হতে চাই সেই জন্য আমাদেরকে কি ফলো করতে হবে? এই যে ডান দিকে লিখে রেখেছি অ্যাডিশন, সাবট্রাকশন, মাল্টিপ্লিকেশন এবং অ্যাডিশন, তাই না? এই যে গল্পগুলো লিখে রেখেছি এইগুলো আমাদেরকে এবার শিখতে হবে। তাহলে এই হচ্ছে আমার অ্যাডিশন শিখবো এবার, ঠিক আছে? অ্যাডিশন, যোগ। তাহলে ভেক্টর যখন অ্যাডিশন শিখবো বা ভেক্টর যোগ, এই ভেক্টর যোগ আমরা কতগুলো রুলস বা সূত্রের সাহায্যে মনে রাখবো। তো ফার্স্ট রুল যেটা হয় সেটা হচ্ছে ট্রায়াঙ্গুলার রুল বা ত্রিভুজ সূত্র। এবার ত্রিভুজ সূত্রেরই কি বলবো, একই ভাইপো কাকা, সব একই সব জিনিস। প্যারালেলোগ্রাম, সো প্যারালেলোগ্রাম সূত্র। আর একটা হচ্ছে পলিগনি সূত্র। পলিগনি মানে হচ্ছে বহুভুজ। তাহলে ত্রিভুজ সূত্র, সামান্তরিক সূত্র এবং হচ্ছে বহুভুজ সূত্র, এই তিনটে সূত্রের সাহায্যে আমরা কি করব? ভেক্টর অ্যাডিশন শিখব। আমি ট্রায়াঙ্গুলারটা খুব ভালো করে শেখাবো, দেখবে প্যারালেলোগ্রাম এবং পলিগনি সব হয়ে যাচ্ছে একসঙ্গে। তো ট্রায়াঙ্গুলারটা শেখাচ্ছি, খুব ভালো করে দেখো ট্রায়াঙ্গুলার লটা, ঠিক আছে? সো ভেক্টর ট্রায়াঙ্গুলার অ্যাডিশন ল, এর বিবৃতিটা আগে পড়ে নিই। বিবৃতি কি বলছে? তো বলছে তুমি যদি এমনভাবে কনসিডার করো দুটো ভেক্টর, কেমনভাবে দুটো ভেক্টর চুজ করো? যে দুটো ভেক্টর যদি কোনো ত্রিভুজের, ভালো করে বুঝে নেবে, দুটো ভেক্টর, তাহলে এটা একটা ভেক্টর ধরো, তো দুটো ভেক্টর যদি কোনো ত্রিভুজের দুটি ক্রমানুসারে গৃহীত বাহু, ক্রমানুসারে মানে কি? দেখো এইটা একটা ভেক্টর এ ভেক্টর, এটা হচ্ছে বি ভেক্টর, এই দুটো ভেক্টর দেখো ক্রমানুসারে। ক্রমানুসারে মানে কি? একটা যাচ্ছে তার পেছন পেছন আরেকটা যাচ্ছে, তাই না? এটাকে বলে ক্রম। এটার সঙ্গে যদি এইরকমভাবে আসতো তাহলে এটাকে বলতাম বিপরীত ক্রম। তাহলে দুটি ভেক্টর যদি কোনো ত্রিভুজের দুটি ক্রমানুসারে গৃহীত বাহু দ্বারা মানে এবং দিকে প্রকাশ করে, তবে বিপরীত ক্রমে গৃহীত, বিপরীত ক্রমে, দেখো এটা হচ্ছে বিপরীত ক্রম, তাহলে বিপরীত ক্রমে গৃহীত অপর বাহু দ্বারা ওই ভেক্টরটির লব্ধির মান প্রকাশ পাবে। লব্ধি মানে হচ্ছে রেজাল্ট্যান্ট, লব্ধি মানে হচ্ছে রেজাল্ট্যান্ট, মানে যোগফল ধরতে পারো তুমি, ঠিক আছে? এরকমভাবে ধরতে পারো যোগফল, মানে তুমি এই দুটো ভেক্টরকে কি করতে পারো? অ্যাড করে এই ভেক্টরটা পেতে পারো। এটা হচ্ছে এই ট্রায়াঙ্গুলার ল। তার মানে আমি কি লিখতে পারি? অ্যাকর্ডিং টু ট্রায়াঙ্গুলার ল আর ভেক্টর উইল বি এ ভেক্টর প্লাস বি ভেক্টর। ভেরি গুড, সে তো আমি লিখতেই পারি স্যার 2 মিটার নর্থ প্লাস 3 মিটার ওয়েস্ট, এই তো এইটা লেখা, এটা লেখা তো একই জিনিস, কিন্তু এর মান কোথায়? হোয়ার ইজ দ্য ম্যাগনিটিউড, তাই না? মান চাই আমার, এর মানটা কত? এবার ম্যাগনিটিউড বার করতে গেলে বা মান বার করতে গেলে আমাকে কি করতে হবে? এই ডায়াগ্রামটাকে সামান্য পরিমাণ চেঞ্জ করতে হবে। তাহলে কি চেঞ্জ করবো? দেখো আমি কি করলাম, এখান থেকে একটা পারপেন্ডিকুলার ড্রপ করলাম, এখান থেকে একটা পারপেন্ডিকুলার ড্র করলাম এবং এইটাকে আগে বাড়িয়ে দিলাম। তাহলে এটা একটা সমকোণী ত্রিভুজ হয়ে গেল। তুমি যদি হিসাব করো, এখানে একটা নাম দাও ই, নাম দাও ও এ ই, এবং এখানে একটা নাম দাও বি। তাহলে দেখো একটা সমকোণী ত্রিভুজ হয়ে গেল ও এ ই বি। ঠিক আছে, সবাই বুঝতে পেরেছো নিশ্চয়? তাহলে এই লব্ধিটা ধরলাম, এই যে আর ভেক্টর, এটা এই লব্ধিটা ধরলাম আমি, এর সঙ্গে থিটা অ্যাঙ্গেল তৈরি করছে, এবং এইটা একটা ভেক্টর আর এটা একটা ভেক্টর, এবং ভেক্টর দুটোর মধ্যবর্তী কোণ হচ্ছে আলফা। ভালো করে লক্ষ্য করবো, এটা একটা ভেক্টর, এটা একটা ভেক্টর, তাহলে এদের মধ্যবর্তী কোণ কত হবে? আলফা, তাই না? সেই কোণটা হচ্ছে আলফা, কারণ এই ডিরেকশনটা ওই ভেক্টরের ডিরেকশন, তাই না? এই ডিরেকশনটা তো ভেক্টর ডিরেকশন, আর এই ডিরেকশনটা হচ্ছে এই ভেক্টর ডিরেকশন, সেই জন্য এই কোণটা হচ্ছে আমার আলফা। চলো এবার গল্প করি। তাই দেখো, যদি তুমি ত্রিভুজ ও ই বি কনসিডার করো, তাহলে এটা হচ্ছে সমকোণী ত্রিভুজ। তাহলে হিসাব মতো আমি লিখতে পারি কি? ও বি স্কোয়ার ইকুয়াল টু কত না, তো ও ই স্কোয়ার প্লাস বি ই স্কোয়ার, এটা সবাই জানো, লিখতে পারবো। এবার ও ই মানে কি লিখতে পারি? ও এ প্লাস এ ই, সবাই বুঝতে পারছো এটা লিখতে পারবো। তার মানে হবে কি? ও এ প্লাস এ ই তার স্কোয়ার, তার সঙ্গে কি হবে? বি ই স্কোয়ার। ভেরি গুড। তাহলে কত ভাঙলে হবে? ও এ স্কোয়ার প্লাস এ ই স্কোয়ার প্লাস বি ই স্কোয়ার প্লাস 2 ও এ এ ই, এই বিটা আগে লিখে দিলাম, ঠিক আছে? এবার তুমি যদি একটু ভালো করে লক্ষ্য করো, দেখো এ ই স্কোয়ার আর বি ই স্কোয়ার, এই বি স্কোয়ার, তাই না? এ ই স্কোয়ার আর বি স্কোয়ার মিলে ত্রিভুজ এ বি ইতে এই এ বিটা ফর্ম করছে। তার মানে আমি লিখতে পারবো ও এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার বি স্কোয়ার, মানেই আমি লিখতে পারবো এ বি স্কোয়ার প্লাস, এবার দেখো
টু ও এ, ও এর ভ্যালু আমি জানি, কিন্তু এ এর ভ্যালুটা আর জানি না। কেন? এইটুকু ভ্যালু কি করে জানবো আমি? তাই তুমি সিম্পল ওয়েতে কি নাও, কস আলফা নাও। তুমি কস আলফা নাও, তাহলে কস আলফা সমান কত লেখা যায়? ভূমি বাই অতি। তাহলে এ ই বাই অতি। অতি কোনটা? এটা, তাই না? এই ত্রিভুজের ক্ষেত্রে অতি তো এইটা, এই ত্রিভুজে আমরা কনসিডার করছি ত্রিভুজ বি এ ই, তাই না? এই ত্রিভুজে ওই হচ্ছে এটা, এই অতিভুজ। তার মানে আমি কি লিখতে পারবো? এ বি। তার মানে আমি কি লিখতে পারবো এখন? এ ই সমান কত হবে? এ বি কস আলফা। ভেরি গুড, তাহলে এ বি কস আলফা লিখে নাও। তাহলে সমান কত হচ্ছে? তাহলে এখানে ছিল আমাদের ও বি স্কোয়ার সমান ও এ স্কোয়ার প্লাস এ বি স্কোয়ার প্লাস এখানে লিখবো এ বি কস আলফা, তাই না? তাহলে এটা লেখার আর প্রয়োজন নেই, ওই কোয়েশ্চনে তো লিখে দিলাম, তাই না? তাহলে এটা আমরা লিখলাম। এবার তাহলে আমার মানগুলো এবার লিখে দিই, কারণ ওবি মানে কত? ওবি মানে তো আর নাকি? ওবি মানে তো আর, তার মানে হিসাব মতো এখন হচ্ছে কত? দেখো আর স্কোয়ার ইকুয়াল টু ও এ মানে কত? ও এ মানে তো এ, তাহলে হিসাব মতো এ স্কোয়ার, কারণ এগুলো তো ম্যাগনিটিউড, এগুলো তো সব ম্যাগনিটিউড, তাই না? এগুলো ম্যাগনিটিউড, এগুলো তো ভেক্টর নয়, এগুলো ম্যাগনিটিউড। প্লাস এ বি স্কোয়ার মানে কত? বি স্কোয়ার প্লাস টু এ বি কস আলফা। এটা হচ্ছে তাহলে কি আমার ভেক্টর অ্যাডিশনের ক্ষেত্রে আর স্কোয়ারের ফর্মুলা। তাহলে আর যদি বার করতে হয় তাহলে আর সমান কি লিখবো? রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস টু এ বি কস আলফা। সো দিস ইজ দ্য ম্যাগনিটিউড। কার ম্যাগনিটিউড? না তো এ আর বি এর ভেক্টরের যোগফল। এ আর বি এর যোগফল কোনটা? আর। দেখো তাই এটাই তো যোগফল এ আর বি এর, তাহলে এটা হচ্ছে যোগফল। তাহলে আর এর ডিরেকশন তো লাগবে। তোমার ভেক্টর বলছি, তুমি শুধুমাত্র ম্যাগনিটিউড বের করে রেখে দেবে তা তো হবে না, তোমাকে তো তার ডিরেকশন চাই। তাহলে এই ডিরেকশনটা বার করতে হবে নাকি? এই ডিরেকশনটা, এই থিটাটার মান বার করলে তো আমি ডিরেকশন জেনে যাবো। কোনো একটা জায়গার যদি থিটা বার করতে পারি তাহলে তার ডিরেকশন জেনে নেবো। তাহলে যদি আমাকে এখন ট্যান থিটা বার করতে দেয়, তা ট্যান থিটা মানে কত? লম্ব বাই ভূমি। দেখো লম্ব কোনটা বাবা? লম্ব হচ্ছে এই বিইটা। তাহলে লম্ব মানে কত হচ্ছে? সিম্পল ওয়েতে বিই বাই ভূমি কোনটা? ও এ প্লাস এই। ভেরি গুড, তাহলে আমি কি লিখবো? ও এ প্লাস এই। এবার তুমি যদি এখানে দেখো বিইর মান আমরা জানি না, তাহলে বিইর মান বার করার জন্য তুমি যদি সাইন আলফা চুজ করো, সাইন আলফা সমান কত দেয়? লম্ব বাই অতি। তার মানে কত হচ্ছে? বিই বাই ও বি, সরি এ বি। তার মানে বিই সমান কত লেখা যায়? এ বি। এ বি মানে কত? এ বি মানে তো বি, তার মানে বি সাইন আলফা। সো আমি কি লিখতে পারবো? ট্যান থিটা সমান বি সাইন আলফা বাই এ প্লাস এ ই মানে কত? একটু আগে দেখলাম এ ই মানে হচ্ছে এ বি কস আলফা, মানে কত হবে? বি কস আলফা। সো দ্যাট উইল বি ইয়োর দ্য ডিরেকশন অফ দ্য রেজাল্ট্যান্ট অ্যাজ উই গট ফ্রম দিস এক্সপ্রেশন। আমরা যদি ত্রিভুজ সূত্রটাকে দেখি তাহলে এইভাবে আমরা কি পাচ্ছি? তার রেজাল্ট্যান্টের ভ্যালু। ভেরি গুড। এবার যদি আমরা কয়েকটা স্পেশাল কেস দেখি, কয়েকটা স্পেশাল কেস মানে যদি ইফ ইফ আলফা কত হয়? 0 ডিগ্রি, মানে আলফা 0 ডিগ্রি মানে কি? এ ভেক্টর এইদিকে আছে, বি ভেক্টর এইদিকে আছে, তাই না? সেম জিনিস তো হয়ে গেছে, তাই না? ডিরেকশন সেম হয়ে গেছে। আলফাটা হচ্ছে এ আর বি এর মধ্যবর্তী কোণ, তাদের মধ্যবর্তী কোণই যদি 0 ডিগ্রি হয় তাহলে এ আর বি কি পরস্পর সমান, তাই না? পরস্পর কি একই ডিরেকশনে আছে। তার মানে এখন আর মানে আর ভ্যালু কত হবে? আর এর ভ্যালু হবে, ভালো করে দেখে নাও, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস টু এ বি কস 0। কস 0 মান কত? 1। তার মানে কত হবে? রুট ওভার এস প্লাস বি এর হোল স্কোয়ার, তার মানে হচ্ছে এ প্লাস বি। তার মানে দুটো ভেক্টর যদি একই ডিরেকশনে হয় তাদের মান যোগ করে দিলেই হয়ে যায়, তাই বোঝাচ্ছে ভেক্টর, তাই না? অর্থাৎ দুটো ভেক্টর যদি কি হয়? একই ডিরেকশনে হয় তাহলে তাদের সিম্পল তুমি যোগ করে দাও, অর্থাৎ 2 মিটার নর্থ প্লাস 4 মিটার নর্থ মানে 6 মিটার নর্থই দেবে তোমাকে, ঠিক আছে? এবার এবার যদি আলফার মান হয় পাই, ঠিক আছে? 2 নম্বর কেস, যদি আলফার মান হয় কত? পাই। পাই মানে কত? 180 ডিগ্রি। তাহলে আর এর ভ্যালু কত হবে? রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস টু এ বি। এবার কস পাই, তাহলে কস পাইয়ের ভ্যালু আমরা সবাই মোটামুটি জানি, কারণ অঙ্কে সেই জায়গাটা পড়ে নিয়েছি। কত? -1। কস পাইয়ের ভ্যালু হচ্ছে -1, তার মানে এটা কত দাঁড়ায়? রুট ওভার এ মাইনাস বি এর হোল স্কোয়ার, তার মানে হচ্ছে এ মাইনাস বি। মানে দুটো ভেক্টর যদি অপোজিট ডিরেকশনে হয় তাহলে সিম্পল তাদের তুমি বিয়োগ করে দাও, অর্থাৎ 6 মিটার নর্থের সঙ্গে 2 মিটার সাউথ বিয়োগ করলেই তোমার হয়ে যাবে 4 মিটার। এবার স্যার কোন দিকে হবে? নর্থ না সাউথ? তুমি দেখো ডিরেকশনের কোন দিকটা বড়। তোমার যদি নর্থে হয় 6 মিটার আর সাউথে হয় 2 মিটার, তাহলে রেজাল্ট্যান্ট কী হবে? 6 মিটার মাইনাস 2 মিটার, কিন্তু হবে নর্থ। কেন? কারণ নর্থ তো বেশি বাবা, ছোট তো সাউথ কম, সেজন্য এটা হয়ে যাবে নর্থ। লজিকটা সবাই ক্লিয়ার করে দিই। 3 নম্বর, যদি আমাদের হয় আলফার মান 90 ডিগ্রি বা π/2, আলফার মান যদি π/2 হয়, 90 ডিগ্রি বা π/2, তাহলে আর এর ভ্যালু কত হচ্ছে? দেখো আর এর ভ্যালু হচ্ছে সিম্পল রুট এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। কেন? cos 90 ভ্যালু হচ্ছে 0। তার মানে দুটো ভেক্টর যদি আমাকে এইরকমভাবে দেয় পারপেন্ডিকুলার পরস্পর, তাহলে এদের লব্ধির মানটা কি হবে? এটা তাদের লব্ধি হবে। লব্ধির মান কত হবে? রুট ওভার
এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তাহলে এই জায়গাটা একদম খুব ভালো করে মনে রাখবো যে দুটো ভেক্টর যদি পরস্পর লম্ব হয়, দুটো ভেক্টর যদি পরস্পর লম্ব বা পারপেন্ডিকুলার হয়, তখন তাদের লব্ধির মান হবে কত, রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, তাই না? তার মানে আমাকে যদি এখন পি ভেক্টর আর কিউ ভেক্টর দেয় এবং তারা পরস্পর পারপেন্ডিকুলার হয়, তাহলে তাদের লব্ধি হবে কত, রুট ওভার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার। আশা করি ত্রিভুজ সূত্রটা খুব ভালো করে বুঝতে পেরেছি। কোনো জায়গায় ডাউট হলে ত্রিভুজ সূত্র বলো। চলো এবার হচ্ছে প্যারালেলোগ্রাম ল বা সামান্তরিক সূত্র। ঠিক আছে, একই জিনিস সামান্তরিকটা, সেই জন্য আমি এগুলো আর মেটালাম না। হ্যাঁ, দেখে নাও সামান্তরিকটা কীভাবে একই। সামান্তরিক সূত্র তোমরা ক্লাস 9-এ পড়েছো। কি জিনিসটা না, তো সামান্তরিক সূত্রের বিবৃতিটা হচ্ছে যে কোনো সামান্তরিকের দুই সন্নিহিত বাহু, সন্নিহিত বাহু কাদের বলা হয় না, তো একই অরিজিন থেকে যেগুলো তৈরি হয়। যেমন ফর অ্যান এক্সাম্পল, ধরো এটা হচ্ছে অরিজিন, এখান থেকে যদি দুটো ভেক্টর তৈরি হয়, এই একটা আর এই একটা, তাহলে এদেরকে বলবো পরস্পর সন্নিহিত। তাহলে একটি সামান্তরিকের দুটি সন্নিহিত বাহু যদি দুটি ভেক্টরের মান এবং দিক নির্দেশ করে, তার মানে এটা যদি হয় আমার এ ভেক্টর, এটা যদি বি ভেক্টর হয়, তাহলে ওই সামান্তরিকের ছেদ বিন্দু দিয়ে অঙ্কিত কর্ণ ওই সামান্তরিকের লব্ধির মানকে প্রকাশ করবে। তার লব্ধির মানটা কী হবে দেখো, এইরকম কেস হবে, তাই না? এটা হচ্ছে আর ভেক্টর। কেন? তাহলে এটা হচ্ছে বি ভেক্টর হিসাব মতো ভালো করে দেখে নাও সবাই একটু। এটা হচ্ছে বি ভেক্টর, তাহলে আমি যদি এখানে একটা পারপেন্ডিকুলার ড্র করি, এরকমভাবে একটা পারপেন্ডিকুলার ড্র করলে এটা হচ্ছে কত, ই ভেক্টর, এটা হচ্ছে বি এ, এটা হচ্ছে ও, এটা হচ্ছে বি, এটা হচ্ছে এম। দেখো তো সেম কেস চলে এলো কি না, কারণ এটা হচ্ছে সেই থিটা, এটা হচ্ছে সেই আলফা, তাই না? সেম দেখো চলে এলো, তুমি যদি ক্যালকুলেশন করো এক্স্যাক্টলি সেম 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 সেম, সব সেম, এক্স্যাক্টলি সেম। সো আমার ট্রায়াঙ্গুলার ল যদি খুব 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 ভালো করে পড়ে থাকি, সো প্যারালেলোগ্রাম হাতের চুটকি, থ্যানোসের চুটকির মতো, তাই না? সব একদম এক্স্যাক্টলি একদম একই। তাহলে স্যার আমরা কোন সূত্র কখন কি অ্যাপ্লাই করবো, স্যার কোথায় সামান্তরিক কোথায় ত্রিভুজ? তোমাকে যদি কোথাও বলে যে দুটো ক্রমানুসারে গৃহীত বাহু আছে, তুমি এই সূত্রটা কি অ্যাপ্লাই করতে পারবে? পারবে পারবে পারবে? নো, নেভার, কখনোই পারবে না। কেন? কারণ এখানে কি হতে হবে, সামান্তরিক হলেই অরিজিন এক হতে হবে এবং দুটো সন্নিহিত বাহু হতে হবে, অর্থাৎ এইরকম কেস হতে হবে তোমার। এই কেস যেখানে পাবে সেটাই অ্যাপ্লাই করবে, এই কেস যেখানে পারবে সেখানে এটা অ্যাপ্লাই করবে। তোমার ওপর ডিপেন্ড করছে তুমি কি অ্যাপ্লাই করবে, এখানে কারোর উপর কিচ্ছু ডিপেন্ড করছে না, তাই না? সো ইউ জাস্ট অ্যাপ্লাই করো। ঠিক আছে, এই হচ্ছে ভেক্টর যোগের সামান্তরিক সূত্র এবং ভেক্টর যোগের ত্রিভুজ সূত্র। আশা করি সবাইকে বুঝতে পেরেছি। ঠিক আছে, ক্লিয়ার হয়েছে? আচ্ছা, এবার কি করব আমরা, ভেক্টর যোগের ক্ষেত্রে বহুভুজ সূত্র বা ল অফ পলিগনি। ঠিক আছে, বহুভুজ সূত্রটা আমরা এবার একটু দেখে নেব। পলিগনি বা ল অফ পলিগনি বলতে কি বোঝায়, ভেক্টর এই বহুভুজ সূত্র। বহুভুজ মানে তোমার এখানে বাহু সংখ্যা হবে অনেক। তাহলে এগুলো অ্যাকচুয়ালি আমি কি বললাম যে সবগুলোই তোমার হচ্ছে ত্রিভুজ সূত্র। ত্রিভুজ সূত্র হচ্ছে মাদার সূত্র, মা, সেইখান থেকেই এই সূত্রগুলো জাস্ট জেনারেট হয়েছে বা এই সূত্রগুলো তৈরি হয়েছে। তো ল অফ পলিগনি কি বলছে একটু দেখে নি চটপট। ঠিক আছে, ল অফ পলিগনি, এই ল অফ পলিগনির সাহায্যে তুমি কি করতে পারো, দুই বা তিনটে ভেক্টরকে ইজিলি যোগ করতে পারো, চারটে ভেক্টর ইজিলি যোগ করতে পারো। আমি চারটে ভেক্টর নেব, চারটে ভেক্টর ইজিলি যোগ করতে পারবে। কিন্তু কোনো জায়গায় যদি দুটো ভেক্টর যোগ করতে বলে, তাহলে আমরা সহজ মেথড আইদার প্যারালেলো যাব, না হলে ত্রিভুজ যাব, কারণ দুটো ভেক্টর দিয়ে তো প্যারালেলোগ্রাম আর এই সূত্র দ্বারাই আমি করতে পারি। ঠিক আছে, তো আমি এখানে বহুভুজ সূত্রের সাহায্যে ম্যাগনিটিউডটা ক্যালকুলেট করব না, আমরা জাস্ট সূত্রটার বিবরণটা এখানে দেবো। ঠিক আছে, কারণ বহুভুজ তো অনেক বড় ক্যালকুলেশন হয়ে যাবে, আমাদের দরকারও নয় অত, আমরা জাস্ট বহুভুজ সূত্রটা দেখবো। তাহলে ধরো কোনো এক জায়গায়, ঠিক আছে, আমি যদি এইভাবে লিখে দিই কতগুলো ভেক্টরকে, ঠিক আছে, ধরো এখানে একটা ভেক্টর লিখলাম এ ভেক্টর, এখানে একটা লিখলাম বি ভেক্টর, ঠিক আছে, এখানে একটা লিখলাম বি ভেক্টর, এখানে একটা লিখে দিলাম সি ভেক্টর, সাপোজ এখানে একটা লিখলাম সি ভেক্টর, আর কি করলাম এখানে আমি লিখে দিলাম একটা ডি ভেক্টর। তাহলে এই রকম যদি একটা অরিজিন থেকে আমি কতগুলো ভেক্টরকে এ বি সি ডি লিখে দিই, তাহলে তুমি সামান্তরিক অ্যাপ্লাই করতে গেলে ভেক্টর এখানে মাথা খাট চুলকে মরে যাবে যে আমি কি করব না করব। ঠিক আছে, তো তার জন্য আমরা ইউজ করি কি, ল অফ পলিগনি বা বহুভুজ সূত্র। তাহলে কি করবে, তুমি একটা সিম্পল অরিজিন নাও, তুমি একটা সিম্পল অরিজিন নাও, ঠিক আছে, এটা ধরো সেই অরিজিন, এখানে লিখি, হ্যাঁ, এটা হচ্ছে সেই অরিজিন ও। ও থেকে প্রথমে তুমি যে কোনো একটা ভেক্টরকে কাট করো, ধরো ও থেকে এই ভেক্টরটাকে কাট করলে, এবার এই ভেক্টরটাকে এখানে কাট করে যদি আমি এখানে অমিট করে দিই, দিয়ে এখানে লিখে দিই, লিখতে পারবো তো, তাই না? তাহলে ও ভেক্টরকে সেম মাপের অর্থাৎ সেম ডিরেকশন সব একই রাখলাম।
কারণ এখানে একটা ভেক্টর লেখা যা, এখানে সেম ভেক্টর লেখা, একই জিনিস, কারণ এরা তো সমান ভেক্টর, তাই না? দেখো ডিরেকশন একই, ম্যাগনিটিউড একই, তাহলে এরা পরস্পর সমান ভেক্টর, তাহলে এই ভেক্টর সমান ভেক্টর, তাহলে আমি মনে করবো এই ভেক্টরটা এখানে আর নাই, অর্থাৎ এখানে চলে এসছে। সিমিলার ওয়েতে তুমি কি করবে, বি ভেক্টরটাকে বসাও, তাহলে বি ভেক্টরটাকে যদি এইখান থেকে বসাও তাহলে বি ভেক্টরটা কী হবে, তো এই হচ্ছে বি ভেক্টর, ঠিক আছে? তাহলে এটা আমি লিখলাম বি ভেক্টর। সিমিলার ওয়েতে তুমি সি ভেক্টরটাকে বসাও, এই হচ্ছে তোমার সি ভেক্টর, তাহলে এটা হলো সি ভেক্টর, আর ডি ভেক্টরটা এই বরাবর, তাহলে এই হচ্ছে তোমার ডি ভেক্টর। দেখো এই হলো তোমার ডি ভেক্টর। আশা করি সবাই ক্লিয়ার এই জায়গাটা। তাহলে এ বি সি ডি কী করে পেলাম, এই হচ্ছে এ ভেক্টর, বি ভেক্টর, সি ভেক্টর, ডি ভেক্টর। এবার তোমায় কি বলেছে, এর সূত্র বানাও। তাহলে ও নাম দাও এ, এটা হচ্ছে বি, এটা হচ্ছে সি, আচ্ছা লেখা পড়ছে না, সি, এটা হচ্ছে ডি। বলছে কি সূত্রটা শুনে নাও, কতগুলি ভেক্টরের মান ও দিক যদি একটি বহুভুজের বা বদ্ধ বহুভুজি শৃঙ্খল, বদ্ধ বহুভুজি শৃঙ্খল মানে এই যে বদ্ধ বহুভুজি একটা শৃঙ্খল, তাহলে বদ্ধ বহুভুজের ক্রমানুসারে গৃহীত বাহুগুলি দ্বারা, কেন ক্রমানুসারে, দেখো এটার পেছনে এটা, এটার পেছনে এটা, এটার পেছনে এটা, ক্রমানুসার আছে, ক্রমানুসারে গৃহীত বাহুগুলির দ্বারা প্রকাশ করা হয়, তবে বিপরীত ক্রমে গৃহীত বাহু, তাহলে বিপরীত ক্রমে গৃহীত বাহু কোনটা হবে, বা এইটা বিপরীত ক্রমে গৃহীত বাহু হবে, তাই না? তাহলে এই বিপরীত ক্রমে গৃহীত বাহু দ্বারা ওই ভেক্টরগুলির লব্ধির মানকে প্রকাশ করা হবে। তাহলে এইটাই সমান, এটাই কত হবে আমার, সিম্পল এটা হবে আমার আর ভেক্টর। তাহলে দেখো আর ভেক্টরটার মান কিভাবে বার করতে পারি আমরা, মান তো বলবো না, আমরা ভেক্টরিয়াল বা ভেক্টরের বের করব। তাহলে তুমি যদি এখান থেকে চুজ করো কি না, তো এখান থেকে যদি একটা তুমি এরকমভাবে ডিরেকশন অঙ্কন করো, তাহলে এটা যদি তোমার একটা ভেক্টর হয়, তাহলে হিসাব মতো এটা কত হচ্ছে আমার, এটা হচ্ছে ধরো আর1 ভেক্টর। তাহলে এই আর1 ভেক্টর সমান অ্যাকর্ডিং টু ত্রিভুজ সূত্র কি লেখা যায়, এ ভেক্টর প্লাস বি ভেক্টর। তাহলে আর1 ভেক্টর সমান কি লিখতে পারি, অ্যাকর্ডিং টু এ1 ভেক্টর প্লাস বি ভেক্টর। এই সবাই শুনতে পাচ্ছিস তো, একটু কনফার্ম করতে বাবা? হ্যাঁ স্যার। ওকে, হ্যাঁ স্যার। ক্লিয়ার আসছে তো, ক্লিয়ার আসছে তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, জলের মতো, একদম জলের মতো পরিষ্কার। তাহলে আর1 ইকুয়াল টু এ ভেক্টর প্লাস বি ভেক্টর, এটা ট্রায়াঙ্গুলার ল থেকে আমরা লিখতে পারি, ঠিক আছে? কেন কিভাবে হলো নিশ্চয়ই আমাকে বলতে হবে না, আগেরটা রিপিট করে নাও। আবার ও থেকে যদি আমরা এই ভেক্টর পর্যন্ত যোগ করি, তাই না? তাহলে এটাও দেখো আর1 ভেক্টর হলো এখানটাতে, তার সঙ্গে সি ভেক্টর, তার মানে আমি যদি এটাকে আর2 ভেক্টর লিখি, তাহলে হিসাব মতো আর2 ভেক্টর লিখলে আমার খুব একটা ক্ষতি হবে না, আর1 ভেক্টর প্লাস কত লিখতে পারবো আমি, সি ভেক্টর। তার মানে আমি কি লিখতে পারবো, এ ভেক্টর প্লাস বি ভেক্টর প্লাস সি ভেক্টর। কেন লিখতে পারলাম, বিকজ এগুলো সব গুরুকে গুরু, গুরু মহাগুরুকে মহাগুরু, ট্রায়াঙ্গুলার ল, এবারটা বসে আছে তো উপরে, তাই না, মহাগুরু। ঠিক আছে, তাহলে এবার দেখো আবার যদি আর2 থাকে, আবার ডি ভেক্টর আছে এখানটাতে, আর এখানে বিপরীত সহ, তাহলে আলটিমেটলি আমি কি লিখতে পারবো, আর ভেক্টর উইল বি ইকুয়াল টু সিম্পল ওয়েতে আর2 ভেক্টর প্লাস ডি ভেক্টর। কেন, বিকজ ট্রায়াঙ্গল বসে আছে। তাহলে আর2 ভেক্টর মানে কি, আর2 ভেক্টর মানে হচ্ছে এ ভেক্টর প্লাস বি ভেক্টর প্লাস সি ভেক্টর প্লাস ডি ভেক্টর। তার মানে দেখো আলটিমেটলি সেই ত্রিভুজ সূত্রকে বেটা কি করলো, ফলো করলো। তাহলে আমরা আলটিমেটলি এই জায়গাটা বুঝতে পারলাম যে ত্রিভুজ সূত্রের সাহায্যে আমরা কি করতে পারি, বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের যোগ করতে পারি, যেগুলো যে ক্ষেত্রে আমার কি হলো একটা বা দুটো এই রকম কেস নেই, মানে কি দু তিনটে ভেক্টর দিয়ে দিয়েছে, সেই সমস্ত জায়গায় আমরা কি করব, ভেক্টরগুলোকে অ্যাপ্লাই করতে পারবো। কোন ভেক্টর না, তো ভেক্টর বহুভুজ সূত্র বা বহুভুজের নিয়ম, ঠিক আছে? তাহলে এই ভেক্টর যোগের দুটো সাধারণ আমরা কি বলবো, করলারি মানে অ্যাকচুয়ালি কি বলতো, যে এর থেকে আমরা কি জানতে পারি বা এরা কি কি সূত্র মেনে চলে। ভেক্টর যোগ দুটো সূত্র মেনে চলে অ্যাকচুয়ালি, একটা হচ্ছে বিনিময় নিয়ম, বিনিময় নিয়মের ইংলিশ হচ্ছে কমিউটেটিভ রুল। তাহলে কমিউটেটিভ বা বিনিময়, এটা কি জিনিস, বিনিময়। তোমার কাছে যদি কি থাকে, ধরো এ ভেক্টর প্লাস যদি বি ভেক্টর থাকে, তুমি এটাকে এইভাবে লিখতে পারবে, বি ভেক্টর প্লাস এ ভেক্টর, ঠিক আছে? তাহলে এ ভেক্টর প্লাস বি ভেক্টর থাকলে সেটাকে তুমি বি ভেক্টর প্লাস এ ভেক্টর লিখতে পারবে। এর প্রুফটা বই বোধহয় করে দেওয়া আছে, একটু তোমরা দেখে নেবে, সহজ, খুব সহজ। আচ্ছা, তারপর হচ্ছে সংযোগ নিয়ম। সংযোগ নিয়মের ইংলিশ কি হচ্ছে অ্যাসোসিয়েটিভ রুল। তাহলে সংযোগ বা অ্যাসোসিয়েটিভ, ঠিক আছে, অ্যাসোসিয়েটিভ। এটা কি জিনিস গল্পটা, এটা হচ্ছে কি, যদি তোমার কাছে এরকমভাবে থাকে এ ভেক্টর প্লাস বি ভেক্টর প্লাস সি ভেক্টর এরকম যদি থাকে, তাহলে তুমি কিভাবে লিখতে পারবে, তুমি এইভাবে লিখতে পারবে এটাকে এ ভেক্টর প্লাস বি ভেক্টর প্লাস সি ভেক্টর, এইভাবে তুমি এটাকে লিখতে পারবে। তার মানে এটা হচ্ছে কি, এ আর বি একত্রিত করে সি কে আলাদা করে দেওয়া, তাই না? এটা কি হলো, দুই বন্ধু ছিল, ভালো গল্প করছিল, মাঝে থার্ড পার্সন এন্টার করলো, যাও তুমি ভোগে গেলে। তাহলে এটা হচ্ছে অ্যাসোসিয়েটিভ রুল, ঠিক আছে? তাহলে অ্যাসোসিয়েটিভ রুলটা কিভাবে কাজ করে, এটাও প্রুফ বইয়ে করে দেওয়া আছে, একবার চটপট চোখ বুলিয়ে নেবে, সবাই বুঝে নেবে, তাহলে আর কিচ্ছু লাগবে না। তাহলে এই বোঝালাম আমরা কি, ভেক্টরের সিম্পল ওয়েতে অ্যাডিশন। তাহলে ভেক্টর অ্যাডিশন মোটামুটি আমাদের
কমপ্লিটের ধারে কাছে, ঠিক আছে। তাহলে যদি একটা খুব সহজ থেকে সহজতর কোয়েশ্চেন দেয় আমাকে, তাহলে সেই কোয়েশ্চেনটা আমি একটু চটপট নিয়ে নিই। দেখো কি বলছে সেই কোয়েশ্চেনটা। বলছে কোয়েশ্চেনটা কি, অ্যাডিশন নিয়ে, যে দুটি ভেক্টরের লিখে নিই আমি কোয়েশ্চেনটা। হ্যাঁ বলছে, স্যার হ্যাঁ বলো। একটু আসতে বোঝাবেন? আচ্ছা, কে বাবা? হ্যাঁ স্যার, অভিস্মিত একটু আসতে বলুন। আচ্ছা আচ্ছা, একটু আসতে বোঝান না। দুটি, হ্যাঁ বলছি। একটু বেশি জোরে দৌড়াচ্ছেন, আমরা দৌড়ে পাচ্ছি না। আচ্ছা আচ্ছা ঠিক আছে। মাথার উপর দিয়ে চলে যাচ্ছে না হলে। কোন জায়গাটা গেল বল, মাথার উপর দিয়ে কোন জায়গাটা গেল? না এখন বুঝে যে আস্তে আস্তে একটু বোঝান তাহলে বুঝে যাবো, এমনি বুঝতে পারছি বাট একটু আস্তে আস্তে বোঝান তাহলে হয়ে যাবে। ঠিক আছে, তো দেখো কি বলছি। দুটি ভেক্টরের মান হচ্ছে সমান, দুটি ভেক্টরের মান সমান, তার মানে এটা হচ্ছে সমান ভেক্টর। কি বলেছে, দুটি সমান মানের ভেক্টর বা দুটি ভেক্টরের মান সমান এবং এদের লব্ধির মান দুটি ভেক্টরের মান কি বলেছে, সমান। বলছে এদের লব্ধির মান কি ওদের প্রত্যেকের মানের সমান হতে পারে। দেখ ভেক্টর তোরা একদম নতুন পড়ছিস, হ্যাঁ তোদের একটু সমস্যা হবেই ভেক্টরে, আমাকে অবশ্যই বলবি, ঠিক আছে। তাহলে কোয়েশ্চেনটা কি বলেছে, দুটো ভেক্টরের মান সমান। এবার আমাকে কি বলেছে, যে এদের লব্ধির মান কি ওদের প্রত্যেকের মানের সমান হতে পারে, এইটুকু আমাকে কোয়েশ্চেন দেওয়া আছে। তাহলে লজিক অনুযায়ী ধরো, ঠিক আছে, সলিউশন ধরতে তো অসুবিধা নেই, ফিজিক্স পড়ছিস তখন ধরা শেখ, ঠিক আছে। তাহলে কি বলেছি, ধরি প্রত্যেকটি ভেক্টর হচ্ছে এ, প্রত্যেকটা ভেক্টর আমি বললাম কি এ, প্রত্যেকটা ভেক্টর হলো কি আমার এ। এবার প্রত্যেকটি ভেক্টর যখন এ হয়ে গেল, তাহলে হিসাব মতো এদের লব্ধির মান, তাহলে লব্ধির মান আর স্কোয়ার সমান কি লেখা যায় না, তো এ স্কোয়ার প্লাস 2a ইন্টু কস কত হয় আলফা। লজিকটা ক্লিয়ার? তাহলে এইটা হচ্ছে, এবার দেখো দুটোর মান সমান বলেছে কিন্তু আলফার মান কিন্তু বলে দেয়নি, দেখো ভালো করে, ম্যাগনিটিউডটা সমান বলে দিয়েছে, তাহলে আলফার মানটা বলে দেয়নি, সেজন্য আমি আলফা লিখতে পারলাম না বাবা, ঠিক আছে। আবার সমান্তরাল ভেক্টর তাও বলে দেয়নি, ঠিক আছে। শুধু বলেছে মান সমান, এই কথাটা মানে বুঝবে, ঠিক আছে, সমান ভেক্টর বলে দেয়নি, দুটি ভেক্টর মান সমান, ম্যাগনিটিউড দুটো সমান বলেছে। তাহলে হিসাব মতো আমি কি লিখতে পারি, আর স্কোয়ার সমান, তাহলে ভালো করে দেখো এ স্কোয়ার যদি তুমি কমন নিয়ে নাও তাহলে 2 প্লাস কস আলফা এরকম কিছু দাঁড়ায়, 2 এই কি লিখলাম, এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার 2a স্কোয়ার লিখে দিই, এক মিনিট। তাহলে আর স্কোয়ার সমান কি লেখা যায়, যদি আমি পুরোপুরি এখান থেকে 2a স্কোয়ার কমন নিই তাহলে হয়ে যাচ্ছে 1 প্লাস কস আলফা, 1 প্লাস কস আলফা, এটা আমরা সিম্পল ওয়েতে দেখলাম। তার মানে হিসাব মতো আর সমান কত লেখা যায়, 2a স্কোয়ার 1 প্লাস কস আলফা, এটার রুটের মান, তাই না, এটা সিম্পল রুটের মান। তাই দেখো এখন হিসাব মতো আর এর মান তোমাকে এ করতে হবে, এটাই তো কোশ্চেন বলেছে, ওদের প্রত্যেকের মানের সমান হতে হবে, অর্থাৎ যে লব্ধিটা আমি পাচ্ছি এটাই তো লব্ধি, এটা তো লব্ধি, এই যে আরটা নাকি, আরটা তো সিম্পল লব্ধি মানেটা কি, লব্ধি মানে যোগফল, অর্থাৎ তোমাকে দিয়েছে এ ভেক্টর এবং দিয়েছে বি ভেক্টর এবং দুটো ভেক্টরকে কি বলেছে যোগ করতে, তাহলে এ ভেক্টর প্লাস বি ভেক্টর করে যা পাবা সেটা হচ্ছে লব্ধি, এটাই তো এতক্ষণ ধরে বোঝালাম। তাহলে এখন আমাকে কি বলেছে, এই লব্ধির মানটা অর্থাৎ আর এর মানটা কি করতে হবে, আমাকে এর সঙ্গে সমান করতে হবে, তাই না। তার মানে এইটাই যদি হয় আমার করা, তাহলে হিসাব মতো তাহলে এখানে কি দেখো, তাহলে যদি আমার আর এর মানটা এ হতে হয়, তাই না, এটা হতে বলেছে, তাহলে এটা যদি হতে হয় তাহলে দেখো আর এ সমান হবে, তাহলে হিসাব মতো √2 ইন্টু 1 প্লাস কস আলফা, এই পুরোটার মান কত হতে হবে, 1 হতে হবে। কেন, এই 2 1 কস আলফা যদি 1 হয়ে যায় তাহলে আর এর মান দেখো চটপট এ হয়ে যায়, তাই না, কারণ আর এর মান কত হবে, আর এর মান হবে কত, √a স্কোয়ার মানে হয়ে যাচ্ছে এ, তাই না। তার মানে হিসাব মতো আমাকে কি করতে হবে, 2 ইন্টু 1 প্লাস কস আলফা তার রুট, এটার মান কত হতে হবে 1, তাহলে হিসাব মতো কত হতে হবে 2 ইন্টু 1 প্লাস কস আলফা সমান কত হবে 1, কারণ স্কোয়ার করে দিলে বাবা 1 স্কোয়ার করা তো কোনো গল্প নাই, কোনো ব্যাপার নেই, কারণ 1 যা 1 স্কোয়ারও সেম, তাই না, আমি রুট উঠিয়ে দিলে এখানে 1ই পড়ে থাকবে, তাই না। তাহলে হিসাব মতো 1 প্লাস কস আলফা সমান কত হতে হবে, হাফ হবে, আর কি তাহলে কস আলফা সমান কত হতে হবে, কস আলফা সমান হবে -হাফ, কস আলফা সমান হবে -হাফ, এবং আলফার মান তাহলে কত হবে বলো, কস আলফার মান কততে -হাফ হয়, আলফা সমান কততে, কে বলতে পারবে, চটপট বলবে, কস আলফা, তাই না, তাহলে বলো
cos 60 ডিগ্রি 1/2। না 60 ডিগ্রি তো cos 60 ডিগ্রি প্লাস 1/2, এটা তো মাইনাস বলেছে। ও আচ্ছা 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 cos এইখানে এটা cos 0-তে 1, এখানে হচ্ছে 0, আর cos 60 ডিগ্রিতে হয় কত, প্লাস হাফ, তাই না? 60 তাহলে 60 ডিগ্রি পরে 60 ডিগ্রিতে হবে মানে 120 ডিগ্রি, 120 ডিগ্রিতে হবে হ্যাঁ, মাইনাস হ্যাঁ। হাফ, তাহলে আলফার মান হবে 120 ডিগ্রি। বাবা ওই চ্যাপ্টারটা খুব ভালো করে পড়বি, যারাই অঙ্ক মিস করেছিস ওই চ্যাপ্টারটা, কোন চ্যাপ্টার না তো ভেক্টর, এই সরি ত্রিকোণমিতির প্রথম চ্যাপ্টার এই বিভিন্ন প্রথম রকমের chapter, কোণ, এই যে প্রথম পাদে সাইন অল সাইন ট্যান কস, যে ফর্মুলাটা পড়েছিস তোরা, অল সাইন ট্যান কস, অর্থাৎ এখানে অল সবাই পজিটিভ, এখানে শুধু সাইন পজিটিভ, এখানে শুধু ট্যান পজিটিভ, এখানে শুধু কস পজিটিভ। যদি তোমাকে দিয়ে দেয় কস 1020 ডিগ্রির মান বার করো, তুমি যেন মান বের করতে পারো, তাই না? কতবার পাক ঘুরছে এই ধরে ধরে করতে হয়। সো এই জায়গাটা কিন্তু সবাই অঙ্কে শিখবে। স্যার ওই 90 এর সাথে গুণিতক করেও তো হ্যাঁ ওই তো এই ফর্মুলা দিয়ে করতে হয়। এটা যেমন 90 প্লাস হ্যাঁ, 30, 90 প্লাস 30 মানে কত, হ্যাঁ তাই না? 120। হুম, 120। হ্যাঁ তাহলে ওইভাবে হয়ে গেল। ঠিক আছে, আমি অন্য প্যাটার্নে মনে রাখি, যা হোক যে যেমনভাবে মনে রাখবি অসুবিধা নাই। লজিকটা আশা করি অঙ্কটা ক্লিয়ার করাতে পেরেছি। তাহলে ভেক্টর অ্যাডিশন দেখো কিভাবে আমরা অঙ্ক করতে পারি, তাই না? তাহলে এই টাইপেরই কোয়েশ্চেন আমাকে কিন্তু পরীক্ষায় দেবে। সো অঙ্কটা নিয়ে কারো কোনো ডাউট আছে বলবে, অঙ্কটা নিয়ে কারো কোনো সমস্যা থাকলে অবশ্যই বলবে। চটপট চলো, তাহলে আমার অ্যাডিশন মোটামুটি ভেক্টরে কমপ্লিট হলো। অ্যাডিশনে এই গল্পগুলোই আছে। এবার অ্যাডিশন রিলেটেড আমার কিছু কিছু ম্যাথ থাকতে পারে, সেই ম্যাথগুলো আমি চটপট করে নেবো। ঠিক আছে, ঠিক আছে, অসুবিধা নাই, আস্তে আস্তে করবে। আগে ফার্স্ট চ্যাপ্টারে বুধবারের মধ্যে সব অঙ্ক করবে। বুধবার দিন আমি কিন্তু ফার্স্ট চ্যাপ্টারে সব অঙ্ক দেখবো। এই ফার্স্ট চ্যাপ্টার বলতে আমাদের কাইনেম্যাটিক্স, যেটা হচ্ছে একমাত্রিক গতি। তারপর আমরা ভেক্টর নিয়ে বসবো, কারণ ওই বুধবার দিন অঙ্ক যা আছে সব কমপ্লিট হবে। কারণ আমি সেকেন্ড চ্যাপ্টার নিয়ে খুব অনেক দিন কাটিয়ে দিলাম স্যার টাইম। প্রবলেম সেট 1 তো শুধু? হ্যাঁ প্রবলেম সর্ট 1 তোমরা কমপ্লিট করবে, আমি তো সেট 3 অনেকগুলো করে দিলাম, ভারমার করে দিয়েছি, আর কি চাও, অনেক করে দিয়েছি। 3-4টা অঙ্ক পারিনি। হ্যাঁ বাস তাহলেই হয়ে যাবে, কারণ আমি যা করে দিয়েছি তারপর ওই 2-3টে অঙ্কই আটকাবে, তারপর আর কিছু আটকাবে না। ঠিক আছে, তাহলে আমরা দেখো কি শিখলাম এখনো পর্যন্ত, অ্যাডিশনটা শিখলাম। এবার কি শিখবো আমরা, সাবট্রাকশন, তাই না? ভেক্টর বিয়োগ। তাহলে সাবট্রাকশন জিনিসটা কি না, তো দেখো আমরা যখন বলি 3-এর সঙ্গে 2 বিয়োগ তাহলে 1, তার মানে আমরা এইভাবেও তো বলতে পারি 3 + -2 = 1 লিখতে পারি না? অবশ্যই পারি, কারণ প্লাসে মাইনাসে মাইনাস হয়ে যায়। অর্থাৎ সাবট্রাকশন আলটিমেটলি আমরা সেটাকে অ্যাডিশন আকারেই ভাবতে পারি, তাই না? এমন বড় কিছু জিনিস নয়, সাবট্রাকশন আলটিমেটলি অ্যাডিশন। তার মানে যদি কোনো একটা ভেক্টর এ আছে তার সঙ্গে বি ভেক্টরের অপোজিট ভেক্টরটাকে যোগ করি, তাহলে আমার হয়ে যায় সাবট্রাকশন। তাহলে এই ফর্মুলাই আমরা ইউজ করব বেসিক্যালি, কি না তো দুটো ভেক্টর যদি পরস্পর থাকে তাহলে হিসাব মতো তাদের সাবট্রাকশন আমরা কিভাবে করব, তাই না? তাহলে হিসাব মতো কি না, তো দুটো ভেক্টর যদি এই রকমভাবে থাকে, ভালো করে দেখে নেবে ছবিটা তাহলে হয়ে যাবে। তাহলে এটা হচ্ছে ধরো একটা ভেক্টর, সাপোজ দিস ইজ ইয়োর এ ভেক্টর, আর এটা হচ্ছে বি ভেক্টর। তাহলে হিসাব মতো এ ভেক্টর এবং বি ভেক্টর লব্ধিটা কি হবে না, তো সামান্তরিক সূত্র। তাহলে এখানে তুমি একটা সামান্তরিক অঙ্কন করো, এই সামান্তরিকটাই প্রকাশ করবে। তাহলে এইটা হচ্ছে কি আর ভেক্টর, তাই না, লব্ধির মান। এবং এই আর ভেক্টর সমান কত লিখতে পারবো না, এ ভেক্টর প্লাস বি ভেক্টর, তাই না? তার মানে দেখো লব্ধির মান তুমি সামান্তরিক দেখে ইজিলি বুঝতে পারছো যে এ ভেক্টর আর বি ভেক্টর যদি দুটো ভেক্টর আমার এখানে কাজ করে, তাহলে আর ভেক্টর সমান কত লিখতে পারবো, এ ভেক্টর প্লাস বি ভেক্টর, সেটা আমি লিখেছি। এবার ঠিক আছে, যদি আমি এই রকম ভাবি বি ভেক্টর ঠিক অপোজিট ভেক্টর একটা বানাবো, তাহলে বি ভেক্টর অপোজিট ভেক্টর কিভাবে বানাতে পারি, তাহলে এটা হচ্ছে বি ভেক্টর অপোজিট ভেক্টর অ্যান্ড দিস উইল বি ইয়োর মাইনাস, সো মাইনাস বি ভেক্টর। কেন? কারণ তুমি বি ভেক্টর অপোজিট ভেক্টর বের করছো, তাহলে বি ভেক্টরের অপোজিট ভেক্টর তুমি করছো, সেই জন্য এটা হয়ে গেল মাইনাস বি। এবার যদি তুমি এই এ ভেক্টরের সঙ্গে মাইনাস বি ভেক্টরের লব্ধি নাও, তাহলে লব্ধিটা কি প্রকাশ করবে, লব্ধিটা এরকম কিছু প্রকাশ করবে। কেন? এখান থেকে একটা সামান্তরিক তোমাকে আঁকতে হবে, সামান্তরিক আঁকতে হবে, তাই না? তাহলে এটা সমান কি হবে, এই লব্ধিটা যদি আর ড্যাশ হয় তাহলে আর ড্যাশ সমান কত হবে, এ ভেক্টর প্লাস অফ মাইনাস বি ভেক্টর, দ্যাট মিনস এ ভেক্টর মাইনাস বি ভেক্টর। সো দেখো আমি আলটিমেটলি যেটা বললাম, অ্যাডিশন থেকেই সাবট্রাকশনে যাব, অ্যাডিশন থেকে দেখো সাবট্রাকশন চলে এলো, তাই না? সিম্পল যোগ, সেই যোগকেই আমি কি করলাম, বিয়োগে করলাম, তাই না? লজিকটা আশা করি সবাইকে ক্লিয়ার করাতে পেরেছি এই জায়গাটায়, তাই না? আশা করি সবার ক্লিয়ার হয়ে গেছে। এবার যদি আমি একটা স্পেশাল কেস নিই, এই জায়গাটা সবাই বোঝা গেছে, ডাউট হলে বলবে, এই জায়গাটা সবাই বোঝা গেছে, ডাউট হলে বলবে, খুব সহজ জিনিস। এবার যদি আমি একটা স্পেশাল কেস নিই, ঠিক আছে, স্পেশাল কেসটা কি হতে পারে, যদি একটা ছোট্ট জিনিস চুজ করি আমি, তো ধরো আমি যদি একটা আয়তক্ষেত্র নিই, ঠিক আছে, তাহলে একটা যদি আয়তক্ষেত্র হয়, তাহলে আয়তক্ষেত্রের ক্ষেত্রে আমি কি নিতে পারি, এটা সিম্পল 90 ডিগ্রি কোণ হবে, তাই না? এটা হচ্ছে একটা আয়তক্ষেত্র।
এবং ধরো এই কোনটা, এটা হচ্ছে বি ভেক্টর এবং ধরো এটা হচ্ছে এ ভেক্টর। তাহলে এর লব্ধি কী হবে না, তো লব্ধির স্বার্থ হবে আয়তক্ষেত্র আঁকেন আপনি এবং সেটাকে সিম্পল যোগ করে দিন, তাহলে সেটাই হলো আমার লব্ধি। এবং এই লব্ধিটাকে আমি সি ভেক্টর লিখলাম। আমি লিখতেই পারি, আমার বাবার ইচ্ছা, সি ভেক্টর লিখবো আর ভেক্টর লিখবো, তোর কী তাতে, তাই না? তাহলে এইটা যদি বি ভেক্টর হয় আয়তক্ষেত্রের নিয়ম অনুযায়ী, তাহলে এটাও কী হবে, এটাও বি ভেক্টর হবে, কারণ বি ভেক্টর আর এটা হচ্ছে বি ভেক্টর। তাহলে এটা এ ভেক্টর আছে। তাহলে এখন হিসাব মতো তুমি লিখতেই পারো সি ভেক্টর সমান হচ্ছে এ ভেক্টর প্লাস বি ভেক্টর। কেন? কারণ সি তো হচ্ছে তার লব্ধি, বাবা লব্ধি বলতে বলতে পাগল হয়ে গেলাম আমি, তাই না? আর তুমি কি লিখতে পারো, সি স্কোয়ার সমান এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, আর তার সঙ্গে কি লিখতে পারো, যেহেতু এদের মধ্যবর্তী অ্যাঙ্গেল কত 90 ডিগ্রি, তাই সি স্কোয়ার সমান এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারই হবে, কারণ কস 90 পার্ট তো 0, তাই না? তার মানে এটা কত হবে, রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। আমি একটু আগে সেই জিনিসটা বোঝালাম, দুটো ভেক্টর যদি পরস্পর 90 ডিগ্রি হয় তাহলে তাদের লব্ধির ভ্যালু কত হয়, পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার, তাই না? কেউ বলিও না বাবা, বলিনি আমি, ঠিক আছে, এটা বলে দিয়েছিলাম। এবার ধরো তুমি কি করলে, বি ভেক্টরটা ঠিক অপোজিট ভেক্টর বানালে। তাহলে বি ভেক্টর ঠিক অপোজিট ভেক্টর বানাও, তাহলে এটা হচ্ছে বি ভেক্টর ঠিক অপোজিট ভেক্টর, তাই না? ভেক্টরগুলো সাইন দাও, এটা হচ্ছে অপোজিট ভেক্টর, তো এটা হচ্ছে মাইনাস বি ভেক্টর। এবার তাহলে হিসাব মতো গেইন, তাহলে এখান থেকে তুমি কি করতে পারবে, এই গল্পটা করতে পারবে। তাহলে এটা হচ্ছে তার লব্ধির মান, তাই না? এটা হচ্ছে তার লব্ধির মান, এবং এটাকে তুমি ধরলে ডি ভেক্টর। তাহলে এটা মাইনাস বি হলে নিশ্চয়ই কি বুঝতেই পারছো, এটা মাইনাস বি, তাহলে এটা হচ্ছে এ ভেক্টর। তাহলে এখন তুমি কি লিখতে পারবে, ডি ভেক্টর সমান লিখতে পারবে, দেখো এ ভেক্টর মাইনাস বি ভেক্টর, তাই না? এবার যদি ডি এর মান বের করতে হয় তাহলে কি করবে, এ স্কোয়ার প্লাস মাইনাস বি এর স্কোয়ার, তাই না? কারণ এটাও তো আবার লম্ব পরস্পর, তার মানে হিসাব মতো ডি স্কোয়ারও কত হবে, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার আলটিমেটলি, তাই না? তার মানে ডি সমান কত হবে, রুট ওভার ডি সমান রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এটা ডি সমান, হ্যাঁ ডি সমান, এটা হচ্ছে সি সমান, সি সমান এটা ডি সমান রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এটা তুমি পেয়ে গেলে। তার মানে আলটিমেটলি তুমি দেখছো সি সমান ডি, আলটিমেটলি তুমি কি দেখছো, সি সমান ডি। এবার তুমি যদি ট্যান থিটা বার করো, ট্যান থিটা, ট্যান থিটা সমান কত হবে, ট্যান থিটা সমান হচ্ছে দেখো বি বাই এ। কেন বি বাই এ, কারণ এইটা যদি থিটা হয় আমার, এই অ্যাঙ্গেলটা থিটা, তাহলে এটা হচ্ছে বি আর এটা হচ্ছে এ, লম্ব বাই ভূমি, অবশ্যই বুঝতে পারছো। আর এই অ্যাঙ্গেলটা যদি হয় থিটা ড্যাশ, তাহলে তুমি কি লিখতে পারছো, ট্যান থিটা ড্যাশ, সরি কি লিখছি মাইনাস, কেন ট্যান থিটা ড্যাশ যদি লিখি তুমি, তাহলে কী হবে, সিম্পল দেখো মাইনাস বি বাই এ। কেন? কারণ এখানে তো মাইনাস সাইন চলে এসছে, তার মানে তুমি বলতেই পারছো কি যে বি এ আর বি এ মাইনাসে যদি সেম, তার মানে তুমি বলতে পারছো কি ট্যান থিটা সমান হচ্ছে মাইনাস ট্যান থিটা ড্যাশ, তার মানে থিটা সমান মাইনাস থিটা ড্যাশ, মাইনাস থিটা ড্যাশ। তাহলে এটা আশা করি সবাইকে বোঝাতে পেরেছি, থিটা সমান মাইনাস থিটা ড্যাশ। এবার যদি তোমার সিম্পল হয় এ সমান বি, যদি এ সমান 20 হয় তাহলে কি হচ্ছে দেখো, এ সমান যদি বি হয় তাহলে থিটার মান কত হচ্ছে 45 ডিগ্রি, তাই না? তার মানে দুটো সমান ভেক্টর যদি পরস্পর একটা আয়তক্ষেত্র মতো সাজাও, তাহলে তাদের মধ্যবর্তী কোণ কত হবে, বা লব্ধির মধ্যবর্তী কোণ কত হবে, 45 ডিগ্রি। তাহলে লব্ধির মধ্যবর্তী কোণ হবে সিম্পল ওয়েতে কত বললাম আমি, 45 ডিগ্রি। আশা করি এই জায়গাটা সবাই ক্লিয়ার হয়েছে, ডাউট হলে পরে অবশ্যই বলবে। কেন 45 ডিগ্রি হলো স্যার, কারণ দেখো তুমি ট্যান থিটা সমান হচ্ছে কি বি আর এ তো সমান, তাহলে কেটে গিয়ে 1 পড়ে থাকে। এবার থিটার কত ভ্যালুতে 1 হয় ট্যানের মান, 45 ডিগ্রি নাকি না পাই বাই 4, দুটো জিনিসই একই, তার মানে 45 ডিগ্রি বা পাই বাই 4 হবে, ঠিক আছে? এই হচ্ছে আমার ভেক্টর সাবট্রাকশন। এই সাবট্রাকশনের সময় একটা সিম্পল কনসেপ্ট আসে, শূন্য ভেক্টর। শূন্য ভেক্টর কাকে বলে না, তো তুমি ধরো একটা জায়গা থেকে শুরু করলে, জার্নি একটা জায়গা থেকে শুরু করলে এ পয়েন্ট থেকে, এবং তুমি গোটা দুনিয়া ঘুরে এলে, ঘুরে এসে ওই পয়েন্টে এলে, তাহলে তোমার যে ভেক্টরটা হবে সেটাকে বলবো আমরা শূন্য ভেক্টর। অর্থাৎ তোমার আদি বিন্দু মানে ইনিশিয়াল পয়েন্ট এবং ফাইনাল পয়েন্ট বা শেষ বিন্দু যদি একই জায়গায় হয়, অর্থাৎ যেখান থেকে শুরু করছো সেখানেই শেষ, তাই না? তুমি যদি যেখান থেকে শুরু করছো সেখানে যদি তোমার শেষ হয়ে যায়, তাহলে সেই রকম ভেক্টরকে বলবো আমি শূন্য ভেক্টর বা অকার্যকর ভেক্টর, ঠিক আছে? শূন্য ভেক্টর বা অকার্যকর ভেক্টর। তাহলে শূন্য ভেক্টর কিভাবে বলতে পারি অন্যভাবে, না তো যদি তুমি একটা ভেক্টরকে তার বিপরীত ভেক্টর দিয়ে যোগ করো, তাহলে তুমি দেখো শূন্য ভেক্টর পাবে। বলে এইটা কি স্যার, শূন্য ভেক্টরটা মানে কি? কেন শূন্য ভেক্টরের মানেটা কি, তুমি দুটো ভেক্টরকে যখন যোগ বা বিয়োগ করবে তখন নতুন একটা ভেক্টর পাবে বাবা, তাই না?
কারণ ভেক্টর যোগ বিয়োগ তোমাকে ভেক্টরই দেবে, গুণ বলছি না, ভেক্টর যোগ বিয়োগ তোমাকে কি দেবে, ভেক্টরই দেবে। তাহলে এটাও একটা ভেক্টর, এটাও একটা ভেক্টর, এটা তো ভেক্টর হতে হবেই, নাহলে ভেক্টর মানছে না সূত্র, তাই না? তার মানে শূন্যটা শুধু শূন্য নয়, সেটা একটা ভেক্টর। তারপরে এর যোগ বা এর লাভ কি, না তো শূন্য ভেক্টরের বা শূন্য ভেক্টরের বিভিন্ন জায়গায় গুরুত্ব আছে, এমন কি বলা যায় না যে শূন্য ভেক্টর আমাদের একদমই ব্যবহার করা হয় না। কোনো কোনো জায়গায় যখন আমরা কোনো জিরোর কাজ করতে আসি, স্কেলারের ক্ষেত্রে সেটা শূন্য লিখে দিই, কিন্তু কোনো জায়গায় ভেক্টর যদি যোগ বিয়োগের ক্ষেত্রে আমি বলতে চাই, তখন সেটাকে শুধুমাত্র জিরো লিখতে পারি না, সেটাকে আমাকে অবশ্যই ভেক্টর লিখতে হবে। মানে বলতে চাইছি, তুমি ধরো স্কেলারে এর সঙ্গে জিরো লিখবে, ঠিক আছে, কিন্তু এ ভেক্টরের সঙ্গে লিখলে তোমাকে তো জিরো লেখা যাবে না, তখন তোমাকে সেই জিরো ভেক্টর লিখতে হবে। কেন? কারণ একটা ভেক্টরের সঙ্গে আর একটা ভেক্টরেরই যোগ হয়, অন্য কিছু যোগ করতে পারবে না তুমি, স্কেলার যোগ করতে পারবে না, 2 + 2 মিটার নর্থ করতে পারবে না বাবা, তাই না? তার মানে তোমাকে ভেক্টর হতে হবে, তবেই তুমি ভেক্টর যোগ করতে পারবে, আদারওয়াইজ ভেক্টর যোগ কিন্তু সম্ভব নয়। লজিকটা ক্লিয়ার করাতে পেরেছি? ডাউট হলে পরে বলবে। ভেক্টর সাবট্রাকশন বলবে। চলো, তাহলে ভেক্টর সাবট্রাকশনও মোটামুটি আমাদের কমপ্লিট হলো। কিভাবে হলো না হলো বুঝতেই পারলাম আমরা মোটামুটি, ডাউট আশা করি সবারই ক্লিয়ার। আচ্ছা, এবার ভেক্টরের একটা নতুন বিষয় আমরা করব, সেটা হচ্ছে উপাংশ। উপাংশ মানে হচ্ছে কম্পোনেন্ট। জিনিসটা কি যদি সহজ করে আমি একটু বলি, তার আগে আমার অবশ্যই এটা মিটিয়ে নিতে হবে, নাহলে কিন্তু তোমরা বুঝতে পারবে না। তো খুব সহজ জিনিস, আবার খুব সহজও নয়, যে একবার বুঝে নেবে তার সারা জীবন মনে থাকবে। যার কনসেপ্ট কিন্তু ক্লিয়ার হবে না এই জায়গাটায়, সে বেটা সারা জীবন বুঝতে পারবে না। যেমন সত্যি কথা বলতে গেলে আমার 11-এ এই জায়গাটা খুব সমস্যা হয়েছিল, কারণ তোমাদের বলেইছিলাম যে আমি 11-এর প্রথম 2-4 মাস 5 মাস ক্লাস করতে পারিনি। সেপ্টেম্বরে গিয়ে আমি ক্লাস শুরু করেছিলাম ফিজিক্সের, সো অলরেডি 7-8টা চ্যাপ্টার হয়ে গেছিলো, এবং সেখানে 7-8টা চ্যাপ্টার আমাকে নিজেকেই কভার করতে হয়েছিল, কারণ স্যার ম্যাডাম সেই সময় তো করে দেবে না, ইনফ্যাক্ট কেউই করে দেবে না। কে করে দেবে? আমাকে একাই কেউ করে দেবে? তাও আমার স্যার খুব বা ম্যাডাম খুব ভালো ছিলেন, ঠিক আছে, তো তিনি করে দিতেন আমাকে অনেকগুলো, যেগুলো ডাউট ছিল, ঠিক আছে। তো তোমাদেরও নিশ্চয়ই অনেকের ডাউট হয়, সেগুলো আমি ক্লিয়ার করে দিই, তোমাদের নিশ্চয়ই জানো, ঠিক আছে। পার্সোনালি অনেকেই আমাকে বলো যে স্যার এটা বুঝতে পারছি না, আমি অবশ্যই চেষ্টা করি ক্লিয়ার করে দেওয়ার, কারণ আমরা মানুষ, আমাদের মধ্যে ডাউট তৈরি হবেই, তাই না? নিজের প্রতি নিজের ডাউট হচ্ছে যে আমি সায়েন্স পারবো কি না, তাহলে তো সাবজেক্টের প্রতি আমাদের ডাউট তৈরি হবেই, ঠিক আছে। সো এটা বড় কথা নয়। তাহলে উপাংশ কি? উপাংশ বিভাজন, ভেরি গুড। তাহলে আমি এক্ষুনি বললাম কি, না তো দুটো ভেক্টর যোগ করে তুমি একটা ভেক্টর পাচ্ছ, কেউ বলিও না যে স্যার না বুঝতে পারিনি, তাই না? এটা আমি বুঝিয়ে দিলাম। তাহলে এই ভেক্টরটা কি, না তো তুমি এখানে একটা সামান্তরিক আঁকো, সেই সামান্তরিকের কর্ণ হবে সেই ভেক্টরটা, তাই না? এটা হচ্ছে লব্ধি ভেক্টর, মানে এটা যদি এ হয়, এটা যদি বি হয়, তাহলে এটা হচ্ছে আর, এবং আর মানে এ প্লাস বি, এটা আমি বুঝলাম। তাহলে তোমাকে যদি একটা ভেক্টর দিই, তাহলে কি তুমি সেটাকে দুটো ভাগে ভাগতে পারবে? দেখো আলটিমেটলি এটার বিপরীত প্রক্রিয়া এটা, তাই না? মানে আমি দুটো ভেক্টরকে জয়েন করে যখন একটা ভেক্টর পাচ্ছি, তাহলে একটা ভেক্টরকে ভেঙে কি দুটো ভেক্টর পাবো না? অবশ্যই পাবো। তাহলে এক্ষেত্রে আমরা বলতে পারি একটা ভেক্টরকে ভেঙে যখন দুটো ভেক্টর পাওয়া যায়, তাহলেই কি সেটা উপাংশ হয়ে গেল? না। আবার তোমাকে এটাও দেখতে হবে যে এই দুটো ভেক্টরকে যোগ করে যদি পুনরায় সেই ভেক্টরটা পাওয়া যায়, মানে একটা ভেক্টর ছিল তাকে তুমি ভেঙে টুকরো টুকরো করে দিলে, ঠিক আছে, কিন্তু সেই টুকরোগুলোকে জয়েন করে আবার তোমাকে সেই ভেক্টরটা ফেরত আনতে হবে, তবেই সেই যে দুটো টুকরো করলে সেই দুটো টুকরো হবে কি তোমার উপাংশ। তা যদি সহজ কথায় আমি সংজ্ঞা বলি, না তো কোনো একটা ভেক্টরকে দুই বা ততোধিক ভেক্টরে যদি এমনভাবে বিভাজিত করা হয় যাতে মূল ভেক্টরটি বিভাজিত অংশগুলির লব্ধি হয়, যেটা এখনই বললাম, অর্থাৎ যা যা ভাঙলাম আমি সেগুলোকে আবার জয়েন করতে পারছি, তখন তাকে কি বলবো আমি, না তো উপাংশ বা উপাংশে বিভাজন বা ভেক্টর বিভাজন। এবং প্রত্যেকটা পার্টকে, যে কটা পার্ট আমি ভাঙবো সেগুলোকে কী বলবো আমি, উপাংশ। লজিকটা আশা করি ক্লিয়ার করাতে পেরেছি। তাহলে পরে উপাংশ বিভাজন নিয়ে এবার আমরা আলোচনা করব, ঠিক আছে। এই হলো উপাংশ বিভাজন। তাহলে দুটো মানে একটা ভেক্টরকে দুটো উপাংশে যদি বিভাজিত করতে হয়, ঠিক আছে, ততদিকে আমরা যাচ্ছি না, দুটোতেই যাই। তাহলে কীভাবে করতে পারি সেটা খুব ভালো করে দেখবে বাবা, নাহলে কিন্তু বাবা বুঝতে পারবে না। একটু খুব ভালো করে দেখো, ঠিক আছে। যারাই প্রেজেন্ট আছো, অনেকে দেখছি প্রেজেন্ট নেই, অনেকে হয়তো লিভ করেছে, জানি না, তাদের নেটওয়ার্কের হয়তো ইস্যু আসতেও পারে, না বলতে পারছি না অনলাইন ক্লাসে। আচ্ছা, তাহলে ধরো তোমাকে কি দিলাম আমি, একটা ভেক্টর, আমি আগে একটা ভেক্টর রাখছি না, আগে দুটো উপাংশ এঁকে নিচ্ছি, ঠিক আছে, যাতে আমার সুবিধা হয়। তাহলে কি বললাম তোমাকে, ধরো এই একটা ভেক্টর দিলাম, এই ভেক্টরটা তোমাকে ভাঙতে হবে। তাহলে সিম্পল এই ভেক্টরটা লিখলাম আর ভেক্টর। ধরো এই ভেক্টরটা তুমি ভেঙে দুটো ভেক্টর পেলে, এই একটা ভেক্টর আর এই একটা ভেক্টর। তাহলে নামগুলো দাও,
ধরো এটার নাম দিলাম এ, এটার নাম দিলাম সি, এটার নাম দিলাম বি, ঠিক আছে? তাহলে হিসাব মতো এখন যদি ও হয়, তাহলে আর ভেক্টরটাকে ভেঙে একটা ভেক্টর পেলাম আমি ওসি ভেক্টর, সেই ওসি ভেক্টরের নাম দিলাম আমি বি ভেক্টর। আর একটা পেলাম ওবি ভেক্টর, সেই ওবি ভেক্টরের নাম দিলাম আমি এ ভেক্টর। আমি আরও ধরলাম যে এই লব্ধিটা, এটা লব্ধি তো বাবা, এটা লব্ধিটা আরটা, এই লব্ধিটা বি ভেক্টরের সঙ্গে বিটা কোণ করেছে এবং এ ভেক্টরের সঙ্গে আলফা কোণ করেছে, কারণ দুটো কোণ তো আলাদা হবে, বুঝতেই পারছো, তাই না? তাহলে এই রকম আমি দুটো কেস নিলাম যে এই ভেক্টরটা যে দুটো ভেক্টর তৈরি করেছে, তাই না? দেখো একটা হচ্ছে ওসি ভেক্টর তৈরি করেছে, খুব ভালো করে দেখো, একটা হচ্ছে ওসি ভেক্টর তৈরি করেছে, তাই না? এটা হচ্ছে ওসি ভেক্টর, আর একটা তৈরি করেছে ওবি ভেক্টর। এবার তুমি যদি এই ওবি ভেক্টর এবং ওসি ভেক্টরকে যোগ করে আবার আর ভেক্টর পাও, তবেই ওবি ভেক্টর এবং ওসি ভেক্টরকে তুমি কি বলবে, না তো তারা পরস্পরের উপাংশ। বাবা সবাই বুঝতে পারছো তো? একটু ডাউট হলে পরে বলবে আমাকে কোনো জায়গায়, ঠিক আছে? তাহলে ওকে স্যার। এই ওবি আর ওসি এই দুটো ভেক্টরকে যোগ করে যদি আমি আর ভেক্টর পাই, ঠিক আছে? তাহলে দেখো এখানে এটা হলো বিটা, তাহলে হিসাব মতো এটাকেও আমি কি লিখতে পারি, বিটা লিখতে পারি, কারণ একান্তর কোণ, তাই না? কারণ এই দুটো পরস্পর সমান্তরাল হয়। আর এই কোণটাকে কি লেখা যায়, না তো এই কোণটাকে লিখতে পারবো আমরা পাই মাইনাস আলফা প্লাস বিটা, কারণ ত্রিভুজের তিনটি বাহুর সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি, তার মানে এই কোণটা হচ্ছে কত, পাই মাইনাস আলফা প্লাস বিটা। বাস, আমার কাজ শেষ। এবার ত্রিভুজের একটা প্রপার্টি আছে ট্রায়াঙ্গুলের, ঠিক আছে? তা ত্রিভুজের একটা প্রপার্টি কি হচ্ছে, না তো যদি ত্রিকোণমিতিক সূত্র ত্রিভুজের অ্যাপ্লাই করি আমি, তাহলে দেখা যায় যে কোনো একটা বাহু ত্রিভুজ কি লিখলাম ও বি এ, ত্রিভুজ ও বি এর ক্ষেত্রে যদি আমি ত্রিভুজের সূত্র অ্যাপ্লাই করি তাহলে কি লিখতে পারি, না তো আমি যদি একটা বাহু লিখি ও এ, তাহলে ও এ বাই, তাহলে কি হবে, না তো সাইন এই বাহুটার বিপরীত কোণ, এই কোণটা, তাই না? তাহলে সাইন কত লিখবো, ও বি এ, তাই না? তাহলে সিম্পল হবে ও বি এ, সাইন ও বি এ। এবার সমান যদি আমি এই বাহুটা চুজ করি, এই বাহুটা মানে কি বি ভেক্টর, তার মানে এটা কি হচ্ছে বি এ বা এ বি, তাহলে এ বি এই ভেক্টরের বিপরীত বাহু হচ্ছে এটা, তাহলে কত হবে সাইন আলফা অ্যান্ড ইকুয়াল টু, যদি আমি এই বাহুটা চুজ করি ও বি, তাহলে ও বি সমান কত হবে, ও বি বাই সাইন বিটা। তাহলে ত্রিভুজের ধর্মটা কি বলছে, না তো বিপরীত বাহু তার বিপরীত কোণের সাইনের অনুপাতগুলি পরস্পর সমান হয়। দেখো ও এ যে ভেক্টরটা বা বাহুটা আমি চুজ করেছি তার বিপরীত বাহু হচ্ছে কি, বিপরীত কোণ হচ্ছে সাইন ও এ বি, তাই না? তাহলে সাইন ও বি এ লিখে দিলাম, সাইন ও বি এ। দেখো এ বি যে বাহুটা চুজ করেছি তার বিপরীত কোণ হচ্ছে আলফা, সেই জন্য তার অনুপাত হচ্ছে এ বি বাই সাইন আলফা। সিমিলার ওয়েতে ওবি যেটা চুজ করেছি তার বিপরীত কোণ হচ্ছে বিটা, তাদের সাইন বিটা, এদের অনুপাতগুলো পরস্পর সমান হবে। এবার দেখো তুমি যদি ম্যাগনিটিউড চুজ করো তাহলে ও এ তার ম্যাগনিটিউড হচ্ছে, ও এর ম্যাগনিটিউড হচ্ছে আর, ও বির ম্যাগনিটিউড হচ্ছে এ, আর ও সির ম্যাগনিটিউড হচ্ছে বি। তাই তুমি যদি সেই মানগুলো বসাও, এ বি কোথায় লিখলাম আমি, আচ্ছা এ বি মানেই তো ও সি, ঠিক আছে, অসুবিধা নেই। আচ্ছা তার মানে এটা কি লিখতে পারি ও এ, ও এ মানে হচ্ছে আর, তার মানে আর হচ্ছে কত সাইন, এবার বলবে এটা সাইন পাই মাইনাস আলফা প্লাস বিটা কত হয়, এটা আমি এবার একটু জানতে চাইবো সবার কাছে। তাহলে এ বি মানে কত, এ বি মানে হচ্ছে, এ বি মানেই হচ্ছে ওসি, ওসি মানে হচ্ছে বি, বি বাই সাইন আলফা এবং ইকুয়াল টু ওবি, ওবি মানে কত এ, তাহলে এ বাই সাইন বিটা। তাহলে সবাই নিশ্চয়ই বুঝতে পেরেছো এতটা যে এই গল্প আমরা পেলাম। এবার সাইন পাই মাইনাস আলফা প্লাস বিটা, এটা মানে কত, সাইন পাই মাইনাস আলফা প্লাস বিটা ভালো করে দেখে নাও। তাহলে অল সাইন ট্যান কস যদি ধরো, এটা হচ্ছে অল, এটা হচ্ছে সাইন, এটা হচ্ছে ট্যান, এটা হচ্ছে কস, তাহলে সাইন পাই এটা পাই, তাই আলফা প্লাস বিটা বলেছে, তার মানে এই কোঅর্ডিনেটে আছে, তাহলে এটা কত হবে সিম্পল সাইন আলফা প্লাস বিটা। কারণ কি পাই থেকে যদি তোমার সাইন থাকে তাহলে পাই পাই হয়, কেন 2 ইন্টু পাই বাই 2 যদি করো, পাই বাই 2 এর যদি জোর গুণিতক যায় তাহলে সাইন সাইনই থাকে, নাহলে সাইন চেঞ্জ হয়ে যায় কসে, তাই না? আর যদি তোমার বিজোড় থাকে তাহলে সাইনটা চেঞ্জ হয়ে যায় কসে। তাহলে আমি এখানে কি লিখতে পারবো, সিম্পল আর বাই কত হবে সাইন আলফা প্লাস বিটা উইল বি ইকুয়াল টু বি বাই সাইন আলফা অ্যান্ড উইল বি ইকুয়াল টু এ বাই সাইন বিটা। তাহলে আমাকে বার করতে হবে কি, আমাকে বের করতে বলেছে কি উপাংশে বিভাজন, তার মানে আমাকে এই জায়গাটা বার করতে হবে, এই বাহুটা বার করতে হবে, তাই না? তার মানে হিসাব মতো আমাকে বার করতে বলেছে বি, তার মানে বি সমান কি লিখতে পারবো, আর সাইন আলফা বাই সাইন অফ আলফা প্লাস বিটা, আর কি বলেছে এ সমান, তাহলে এ সমান কত হবে আর সাইন বিটা সমান
সাইন আলফা প্লাস বিটা। কেন হলো না হলো সব অনুপাতের অঙ্ক, জানিস তো। যখন আমি কি করব, এই বি এর মানটা বের করব, তখন মনে করবো এই পার্টটা নাই, তাই না, তখন এই দুটোকে ইকুয়েট করব। আর যখন আমি এর মান বের করবো তখন মনে করবো এই পার্টটা নাই, তাহলে আমি এটা দিয়ে করতে পারবো, তাই না। এই হলো তাহলে আমাদের উপাংশে বিভাজন অ্যাকচুয়ালি, তাই না। তাহলে এটা সাহায্যে আমি উপাংশ বিভাজিত হলো। এবার যদি আমি একটা স্পেশাল কেস নিই, বলো উপাংশ বিভাজনটা এত দূর পর্যন্ত বুঝতে পেরেছো? কারো কোনো জায়গায় ডাউট আছে বলবে। আমি দেবার একটা স্পেশাল কেস নিই, কারো ডাউট থাকলে বলবে। এই কার স্পিডে হচ্ছিল সে তাড়াতাড়ি এবার আস্তে আস্তে হয়েছে, ধরতে পারছিস এবার? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। তাহলে এখন যদি আমি একটা স্পেশাল কেস চুজ করি বা একটা স্পেশাল কেস নিই আমি, ঠিক আছে, স্পেশাল কেস বলছি আমি যে লম্ব বিভাজন, কি বললাম, লম্ব বিভাজন, এটার ইংলিশটা হচ্ছে রেক্ট্যাঙ্গুলার কম্পোনেন্টস। রেক্ট্যাঙ্গুলার কম্পোনেন্টস, লম্ব উপাংশ, ইংলিশটা লম্ব উপাংশ। লম্ব উপাংশ মানে কি? তাহলে একটা ভেক্টরের যে উপাংশ দুটো নেব তারা পরস্পর লম্ব হবে, এটাই তো গল্প বলেছে, তাই না। তার মানে একটা আয়তক্ষেত্র আমাকে চুজ করতে হবে, তাহলেই হয়ে যাবে, তাই না। আয়তক্ষেত্র হলেই তো হয়ে যায়। তার মানে এটা যদি আমার সিম্পল আর হয়, তাহলে এইটা হবে কি আমার বি ভেক্টর, এটা হবে আমার এ ভেক্টর, তাই না। আর এই কোণটাকে তুমি চুজ করবে কি না, তো আলফা, এটা হবে আমার বিটা, আর এটা হবে কি আমার আলফা বিটা হবে এইভাবে, এটা হবে পাই মাইনাস আলফা প্লাস বিটা বাড়বে। তাহলে আমাকে বলেছে কি এই কোণটা হবে 90 ডিগ্রি, তাই না, এই কোণটা, তাহলে লম্ব উপাংশ, লম্ব উপাংশ রেক্ট্যাঙ্গুলার কম্পোনেন্ট। তাহলে যদি আলফা প্লাস বিটা আমার, তাহলে কি করতে হবে 90 ডিগ্রি, তাই না, এটাই গল্প। আমি সব কোণগুলোকে ধরো আলফার রেসপেক্টে লিখবো, আমি বিটাকে ভুলেই যাব, যে বিটা বলে কোনো জিনিস হয় আমি সেটা মনেই রাখবো না। তার মানে আমি যেখানে যা আছে সব জায়গায় আমি কি করবো, বিটা রাখবো। তাহলে আমি কি করলাম, বিটা সমান, বিটাকে ভুলে গেলাম, তাহলে বিটা সমান কত লেখা যায়, 90 ডিগ্রি মাইনাস আলফা। চলো তাহলে বি এর মানটা দেখো এখান থেকে পাই কিনা। বি সমান তাহলে কত লিখতে পারবো, বি সমান লিখতে পারবো, বি সমান লিখতে পারবো আর সাইন আলফা, কারণ আলফাকে আমি রাখবো বলেছি, বিটা আমার প্রতি খুব রাগ আছে। তার মানে সাইন অফ আলফা প্লাস বিটা মানে কত, 90 ডিগ্রি, তাই না। তাহলে এই কেস অনুযায়ী আমি তাই লিখতে পারি, দেখো। তার মানে বি সমান কত হবে, আর সাইন আলফা। সিমিলার ওয়েতে এ সমান কত হবে, তাহলে দেখো এ সমান হচ্ছে আর সাইন বিটা, কিন্তু আমি বলেছি বিটা রাখবো না, তার জন্য কি লিখবো 90 ডিগ্রি মাইনাস আলফা বাই কত 1, কেন সাইন 90 ডিগ্রি বসবে, দেখো এখানে তাই আছে সাইন, তাই না, এখানে তাই করছি। তাহলে আমি এখানে কি লিখতে পারবো, আর কস আলফা, কেন এক্ষুনি বোঝালাম বাবা 90 ডিগ্রি মাইনাস আলফা করলে কি হবে, এটা 90 ডিগ্রি, তার থেকে আলফা গেলে কি হবে, সাইন 90 মানে কস, এবং আলফা আলফাই থাকবে, তাহলে কস আলফা। তাহলে আমি দুটো যদি লম্ব উপাংশে ভাঙি, তাহলে এটা হচ্ছে আর সাইন আলফা কস আলফা। যদি তোমার তাও ডাউট হয়, তুমি এক কাজ করো, সাইন আলফা সমান বের করো, এটা ভুলে যাও, এটা ভুলে যাও, এখানে দেখো নতুনভাবে, দেখো নতুনভাবে সাইন আলফা সমান কত হয়, লম্ব বাই অতি, তাই না। তো লম্ব কোনটা, বি, আর অতি কোনটা আর। তাহলে দেখো তো বি সমান আর সাইন আলফা পেয়েছো কি না, বি সমান দেখো আর সাইন আলফা পেয়ে গেছো। আর যদি তুমি কস আলফা চুজ করো, কস আলফা সমান কত হচ্ছে ভূমি বাই অতি, তার মানে এ বাই আর, তার মানে এ সমান কত পেয়ে যাচ্ছ, আর কস আলফা, তাই না। তাহলে একটা জিনিস তুমি মাথায় মনে রাখবে, ঠিক আছে, সেই জিনিসটা কি, এটা হচ্ছে সেই কারিকুতি, যে কারিকুতি তোমাদের আমি শেখাচ্ছিলাম। কি কারিকুতি না, তো দুটো ভেক্টর লম্ব উপাংশে তখনই ভাগ হবে যদি এই অ্যাঙ্গেলটা থিটা হয়, এটা যদি আর হয়, তাহলে এটা সব সময় হবে আর কস থিটা, আর এটা সব সময় হবে আর সাইন থিটা। তার মানে যেই দিকে থিটা আছে সেই দিকটা হবে কস, যেদিকে থিটা নাই সেই দিকটা হবে সাইন। এক্সাম্পল দিচ্ছি, ধরো এরকমভাবে দুটো উপাংশে ভাঙতে হবে, এটা হচ্ছে একটা ভেক্টর এফ ভেক্টর, এইদিকে আমি দিলাম বিটা কোণ, তাহলে এটা কি হবে এফ কস বিটা, আর এটা কি হবে এফ সাইন বিটা। লজিকটা বোঝাতে পেরেছি এত দূর পর্যন্ত? ডাউট হলে পরে বলবে। যেই দিকে তোমার অ্যাঙ্গেল আছে সেই দিকটা সবসময় হবে কস, যেই দিকে তোমার অ্যাঙ্গেল নেই সেই দিকে হবে সবসময় তোমার সাইন। লজিকটা আশা করি ক্লিয়ার করাতে পেরেছি, ডাউট হলে পরে বলবে। ক্লিয়ার সবার? মেটাবো? চলো হ্যাঁ স্যার। চলো মিটিয়ে দিচ্ছি। তাহলে আমরা ভেক্টর রেজলিউশনটা শিখলাম। তো স্যার ভেক্টর রেজলিউশন শিখে কী করব? ভেক্টর রেজলিউশন শিখে আমরা কতগুলো প্রবলেমকে সলভ করতে পারবো। তার মধ্যে ওয়ান অফ দ্য প্রবলেম হচ্ছে, ক্লাস 9-এই তোমরা পড়েছো যে রোলারকে টানা বা ঠেলা, তাই না। কোনো বস্তুকে টানার থেকে ঠেলা বা রোলারকে টানার থেকে ঠেলা বেশি সহজ। কেন? যদি কোনো একটা জায়গায় রোলার থাকে, তো রোলারকে যদি তুমি ঠেলো, এভাবে ঠেলবে, তো তাহলে এই বলটাকে যদি দুটো উপাংশে ভাঙো, এরকমভাবে দুটো উপাংশে ভাঙা যায়, একটা দিকটা একটা দিকে, তাহলে দেখো ঠেলার জন্য রোলারে নিজের যে ওজন আছে তার সঙ্গে বলের একটা উপাংশ কিন্তু যোগ হয়ে যাচ্ছে।
আবার রোলারকে যদি তুমি টানো তাহলে কি হচ্ছে, দুটো উপাংশ যদি ভাঙো তাহলে দেখো টানার জন্য যে ফোর্সটা, সেই ফোর্সটা কাজ করছে ঠিকই, কিন্তু দেখো ওজন যেখানে কাজ করছিল ওজনের বিরুদ্ধে, মানে ওজন নিচে তার অপোজিটে তার একটা ফোর্সের উপাংশ কাজ করছে, তার মানে এটা মাইনাস হয়ে যাচ্ছে। তার মানে এখানে আপাত ওজন হ্রাস হচ্ছে, তাই না? আপাত ওজন হ্রাস হচ্ছে, আর এখানে আপাত ওজন কি হচ্ছে, বৃদ্ধি হচ্ছে। তাহলে যেখানে বৃদ্ধি হচ্ছে সেখানে বেশি ভালো যাবে, না যেখানে কম হচ্ছে সেখানে কম যাবে। সেজন্য রোলারকে কি হচ্ছে, ঠেলার থেকে টানা বেশি সুবিধা। তাহলে দেখো এটা যদি ভেক্টর কম্পোনেন্ট বা উপাংশ যদি আমরা না জানতাম তাহলে কি আমরা বের করতে পারতাম? বলতে পারতাম না, তাই না? সেই জন্য আমরা এখানে বুঝতে পারি। তাছাড়াও এটা তো একটা সিম্পল বাস্তব এক্সাম্পল। তাছাড়াও যদি আমরা দেখি কতগুলো ভেক্টরের একটা জায়গায় উৎপত্তি হয়েছে, যেমন ধরো কোনো একটা পয়েন্ট থেকে কতগুলো ভেক্টর যদি একসঙ্গে উৎপত্তি লাভ করে, তাহলে তাদের যোগ আমরা কিন্তু ত্রিভুজ বা সামান্তরিক সূত্র দিয়ে করতে পারি না। তাদের সূত্র করতে গেলে আমাদের পলিগনির সূত্র নিতে হয়। এবার পলিগনির যে ম্যাথামেটিক্যাল ক্যালকুলেশন, তো খুব লার্জ ক্যালকুলেশন, তাই না? সো সেই ক্যালকুলেশন করা আমাদের পক্ষে রিয়েলি খুব টাফ হয়ে যায়। সেই কারণে আমরা কি করি, এই উপাংশ বিভাজনের দ্বারা আমরা কি করতে পারি, সেগুলোকে সব যোগ করে নিতে পারি, তাই না? এটা হচ্ছে একদম ফান্ডা, তাই না? তাহলে গল্প হয়ে গেলে পরে দেখো কি করতে পারি। তাহলে ধরো তোমাকে কি দিয়েছে, ধরো এই একটা পয়েন্ট, ধরো এখানে একটা পয়েন্ট আছে, এখান থেকে বলেছে তিনটে ভেক্টর কাজ করছে। ধরো এইখানে একটা ভেক্টর কাজ করছে, ঠিক আছে, একটা ভেক্টর এখানে কাজ করছে, এবং একটা ভেক্টর ধরো এখানে কাজ করছে। এরকম তিনটে ভেক্টর কাজ করছে, ঠিক আছে। এবার এই তিনটে ভেক্টরের যোগ তুমি কি করে করবে? এবার তুমি ট্রায়াঙ্গেল লাগাতে পারবে না, এখানে ট্রায়াঙ্গেল ইউজ করা যায় মুশকিল। হ্যাঁ, সমান্তরিক খুঁজে বেড়াও, কোন সমান্তরিকটা বানাবে তুমি, সমান্তরিকও ইউজ করতে পারবে না। বহুভুজ, তার তো ম্যাথমেটিক্যাল খুব বড়, কি করব? তখন এই প্রসেসে আমরা আসবো। সো উই উইল গো ফর দিস প্রসেস, এই প্রসেসে যাবো। দেখো প্রসেসটা কত বিউটিফুল, বিউটিফুল প্রসেস, খুব ভালো প্রসেস, ঠিক আছে। মেয়েদেরকেই বলো বিউটিফুল, কিন্তু এই জায়গাটাই দেখো যে একটা ম্যাথকে আমি কিভাবে কত সহজে ভেক্টর মেথডে আমি কত বিউটিফুল ওয়েতে কাজ করতে পারি, তাই না? ঠিক আছে, একটু বড়, একটু বুঝতে হবে, তাহলে আমরা কিন্তু এই জায়গাটা বুঝে নিতে পারবো। খুব সহজ এবং খুব সরল, ঠিক আছে, শিশুর মতো। দেখো কেমন শিশুর মতো সরল, ঠিক আছে। তাহলে তুমি এখানে দুটো অ্যাক্সিস চুজ করো, সাপোজ দিস ইজ ইয়োর অ্যাক্সিস নাম্বার 1 অ্যান্ড দিস ইজ ইয়োর অ্যাক্সিস নাম্বার 2। তাহলে এটাকে ধরো ওয়াই অ্যাক্সিস, এটাকে ধরো এক্স অ্যাক্সিস, দুটো অ্যাক্সিস চুজ করে নিলে। তুমি ধরে নাও তিনটে ভেক্টরের মধ্যে এটা হচ্ছে পি ভেক্টর, এটা হচ্ছে কিউ ভেক্টর, এটা হচ্ছে আর ভেক্টর, অ্যান্ড অলসো ইউ কনসিডার যে এক্স অ্যাক্সিসের সঙ্গে এটা আলফা কোণ করেছে, এক্স অ্যাক্সিসের সঙ্গে এটা বিটা কোণ করেছে, এবং এক্স অ্যাক্সিসের সঙ্গে এটা গামা কোণ করেছে। লজিকটা বোঝাতে পেরেছি? অর্থাৎ আর ভেক্টর এক্স এর সঙ্গে গামা কোণ উৎপন্ন করেছে, কিউ ভেক্টর এক্স অ্যাক্সিসের সঙ্গে বিটা কোণ উৎপন্ন করেছে, পি ভেক্টর এক্স অ্যাক্সিসের সঙ্গে আলফা কোণ উৎপন্ন করেছে। এই কনসিডারগুলো আমি নিলাম। ভেরি গুড। তাহলে আমি এক্ষুনি শিখলাম যে কোনো একটা ভেক্টর, ধরো পি ভেক্টরটা আলফার সঙ্গে যদি এইরকমভাবে কোণ করে, তাহলে পি এর একটা কম্পোনেন্ট এদিকে পাবো, কি পাবো বাবা? পি কস আলফা পাবো, আর এদিকে পি কি পাবো? পি সাইন আলফা পাবো। তো না পাবো না, একটু বলে দাও তো চটপট। পি ভেক্টরের জন্য, কারণ আমি বাকি ভেক্টরগুলোকে তুমি যদি ভুলে যাও তাহলে দেখো শুধু পি ভেক্টরকে আমি দুটো উপাংশে ভাঙতে পারছি, একটা হচ্ছে পি কস আলফা আর একটা হচ্ছে পি সাইন আলফা। কেন? কারণ পি ভেক্টরের একটা আলফা পার্ট আছে এক্স অ্যাক্সিসের সঙ্গে, আর একটা পার্ট আছে ওয়াই অ্যাক্সিসের সঙ্গে। আমি এক্ষুনি বলে দিলাম যে যেই কোণটা যেই দিকে থাকবে সেই দিকটাতে তুমি কস নেবা, তাই না? এটা তো আমি বলে দিলাম। তার মানে এই দিকে হবে কস, এদিকে হবে সাইন। তার মানে এইখানে কিউ ভেক্টরের জন্য আবার কি পাবো? কিউ কস বিটা। আর এখানে কি পাবো? কিউ সাইন বিটা। ঠিক বললাম তো? এবং শেষ আর এর জন্যেও এখানে পাবো আর কস গামা, এবং এখানে কি পাবো? আর সাইন গামা। বলো কার ডাউট এই জায়গাটায়? কার ডাউট আছে এই জায়গাটায়? বলেছিলাম না বিউটিফুল। দেখো কত সুন্দর হয়ে গেল জায়গাটা। আলটিমেটলি কি হলো? আলটিমেটলি হলো এখানে আর কোনো ভেক্টরই নেই আমার এখন। আলটিমেটলি এখানে কোনো আর ভেক্টরই নেই আমার, দুটো ভেক্টর কাজ করছে, একটা এক্স অ্যাক্সিস বরাবর, একটা ওয়াই অ্যাক্সিস বরাবর। কেন? কারণ এক্স অ্যাক্সিস বরাবর কাজ করছে এফ এক্স, এবং এফ এক্স এর মান আমি লিখলাম পি কস আলফা প্লাস কিউ কস বিটা প্লাস আর কস গামা, এবং ওয়াই বরাবর কাজ করছে এফ ওয়াই, এবং এফ ওয়াই সমান কি লিখতে পারি আমি? এফ ওয়াই সমান লিখলাম, এফ ওয়াই সমান হচ্ছে পি সাইন আলফা প্লাস কিউ সাইন বিটা প্লাস আর সাইন গামা, তাই না? দেখো
তাহলে এখন আলটিমেটলি দুটো ভেক্টর কাজ করছে, এফ এক্স এবং এফ ওয়াই, এবং তারা পরস্পর লম্ব। কেন? কারণ দুটো অ্যাক্সিস আমি 90 ডিগ্রি অ্যাঙ্গেল চুজ করেছি। তাহলে দুটো ভেক্টর তাদের মধ্যবর্তী অ্যাঙ্গেল যদি 90 ডিগ্রি হয়, তাহলে তাদের লব্ধির ফর্মুলা কি? তাহলে লব্ধিটা হচ্ছে কত? ভেক্টর দেবো না, লব্ধির মান বার করছি, লব্ধি দেবো না, তার মানে লব্ধির মানটা কত? রুট ওভার এফ এক্স স্কোয়ার প্লাস এফ ওয়াই স্কোয়ার, তাই না? এটা হচ্ছে লব্ধির মান। এবং যদি আমাকে ট্যান থিটা বার করতে দেয়, অর্থাৎ ডিরেকশনটা, এদের লব্ধির ডিরেকশন, লব্ধির ডিরেকশনটা কী হবে তাহলে? এটা যদি থিটা হয় তাহলে হচ্ছে এফ ওয়াই বাই এফ এক্স। তাহলে দেখো এই একটা জটিল জিনিসকে আমি কতটা সহজ পদ্ধতিতে বের করে দিতে পারি। সো দিস ইজ দ্য বিউটি অফ ফিজিক্স বা পদার্থবিদ্যা, তাই না? তাহলে দেখো আমি কত সহজে আমি এটা বের করে নিতে পারলাম। তাই তার একটা বাস্তব এক্সাম্পল দেখবো, সহজ এক্সাম্পল। লজিকটা বলো, কার ডাউট আছে বলবে, কারো সমস্যা থাকলে বাবা বলো। নেই ডাউট করো, চলো তাহলে যে একটা সহজ অঙ্ক নিই আমরা, ঠিক আছে? অঙ্ক না করলে কিন্তু ভেক্টর কনসেপ্ট ক্লিয়ার হবে না, ঠিক আছে? যখন আপেক্ষিক বেগ দিয়ে অঙ্কগুলো করব, রিলেটিভ ভেলোসিটি, তখন দেখবে একটু প্রবলেম হবে, কারণ ভেলোসিটি আপেক্ষিক, তো কার রেসপেক্টে কী দেখছো না দেখছো সেই জিনিসটা খুব 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 কনসিডার করতে হবে, যে কী হিসাবে দেখছো, কার থেকে দেখছো, কোন রেফারেন্স অফ ফ্রেমে দেখছো, সেগুলো কিন্তু অবশ্যই বলবে, ঠিক আছে? তাহলে কি লিখছি দেখো কোয়েশ্চেনটা হচ্ছে, ঠিক আছে, যে তিনটি একতলীয় ভেক্টর, তিনটি কোপ্লেনার বা একতলীয় ভেক্টর কি করছে? পি টু পি অ্যান্ড থ্রি পি, পি টু পি অ্যান্ড থ্রি পি পরস্পরের সঙ্গে 120 ডিগ্রি কোণে আনত, এদের লব্ধি কত? এদের লব্ধি কত? তাহলে যদি আমাকে লজিকটা আঁকতে দেয় বা ম্যাথটা যদি আমাকে বলে যে সলিউশন করো তুমি, তাহলে তুমি কি করবে না? তো ধরে নাও এখানে একটা ভেক্টর আর এখানে একটা ভেক্টর, তাহলে 120 ডিগ্রি হয়ে যাবে, তাই না? তাহলে এটা ধরো পি, এটা ধরো টু পি, এটা ধরো থ্রি পি। যেমন তোমাকে শিখিয়েছিলাম, তুমি কি করবে? একটা এরকম করে অ্যাক্সিস চুজ করবে, তাই না? তাহলে এই অ্যাঙ্গেলটা জানবে, এই অ্যাঙ্গেলটা জানবে, এই অ্যাঙ্গেলটা জানবে। দেখো অ্যাঙ্গেল জানতে এবার সমস্যা হয়ে যাবে আমাদের, তাই না? ওখানে তো সহজ বলে দেয়, এখানে তো বলে দেয়নি। এখানে বলে যে পি টু পি থ্রি পি তারা নিজেরা পরস্পরের সঙ্গে 120 ডিগ্রি, মানে এই অ্যাঙ্গেলটা 120, এই অ্যাঙ্গেলটা 120, এই অ্যাঙ্গেলটা 120। তার জন্য আমরা এই মেথডে যাব না, আমরা কি করব? জিনিসটাকে আরও সহজ করে নেব। কিভাবে? দেখো তুমি পিকে এই দিক বরাবরই আঁকো, এটাই পি, এটা হচ্ছে টু পি আর এটা হচ্ছে থ্রি পি, এবং যেই দিকে পি এঁকেছো সেই দিকটাকেই তুমি এক্স অ্যাক্সিস চুজ করে নাও। তাহলে সেই দিকটাকেই যদি তুমি এক্স অ্যাক্সিস চুজ করে নাও, তাহলে তো আমার কোনো সমস্যা হচ্ছে না। কেন? কারণ তুমি আলফা সমান লিখে দিতে পারো 0 ডিগ্রি। কেন? পি ভেক্টর এক্স অ্যাক্সিসের সঙ্গে কী কোণ করেছে? 0 ডিগ্রি কোণ করেছে। বিটা কত হবে? 120 ডিগ্রি হবে। কেন? এই কোণটা নিশ্চয়ই 120 ডিগ্রি, কারণ বি এর সঙ্গে। আর এই কোণটা কত হবে? এই কোণটা হবে গামা 240 ডিগ্রি। লজিকটা ক্লিয়ার, আশা করি সবাই বুঝতে পেরেছো। এবার তাহলে এফ এক্স এর ভ্যালু কত? আমি বলেছিলাম এক্স অ্যাক্সিস বরাবর, তাহলে কত হবে? তাহলে দেখো পি কস 0 প্লাস টু পি কস 120 ডিগ্রি প্লাস কী হবে? 3p কস 240 ডিগ্রি। চলো এবার মান বলো। কস 0 ভ্যালু তো 1, প্লাস কস 120 ডিগ্রির মান কত? এক্ষুনি বলে দিলাম মাইনাস হাফ, নাকি? তার মানে হচ্ছে প্লাস 2p ইন্টু মাইনাস হাফ আর প্লাস 3p। এবার কস 240 মান কত? কে বলতে পারবে কস 240 মান? 120 ডবল হচ্ছে 240, মানে সেম মান হবে, তাই না? দেখো 120 ডিগ্রি ডবলে সেম মান থাকে, তার মানে কত হয়ে যাচ্ছে? এটা প্লাস প্লাস একই হয়ে যাচ্ছে, তার মানে পি, আচ্ছা পি প্লাস, তার মানে ফাইনাল অ্যান্সার পি দাঁড়াচ্ছে আমার, মাইনাস পি মাইনাস টু পি তার সঙ্গে পি, দেখি তো একবার, আচ্ছা 3 2p আছে না, তার মানে পি টু মাইনাস পি প্লাস মাইনাস মাইনাস 3/2p, তার মানে অ্যান্সার হচ্ছে মাইনাস 3/2p, তাই না? এটা এফ এক্স বেরোলো। আচ্ছা এই জায়গাটা কার ডাউট আছে বলতো একটু, এফ এক্সটা কী করে বের করলাম? কে বলতে পারবি কার ডাউট আছে বল, যে এফ এক্স এটা কেন করলাম? পি কস 0, 2p কস 120, 3p কস 240, এটা কেন করলাম? কারোর ডাউট আছে কিছু? কারণ আমি এক্ষুনি তোমাদেরকে তাই শিখিয়ে দিলাম বাবা, তাই না? আচ্ছা নেক্সট এফ ওয়াই বের করবে। তাহলে এফ ওয়াইগুলো কী হবে না? তো সিম্পল পি সাইন 0 প্লাস 2p সাইন 120 ডিগ্রি প্লাস 3p সাইন 240 ডিগ্রি, তাই না? এবার এটা কত? 0 প্লাস 2p সাইন 120 ডিগ্রির মান কত?
সাইন 120 ডিগ্রির মান হচ্ছে কত বলো, √3/2, 90 + 30 cos 30, cos 30 হচ্ছে √3/2, √3/2 প্লাস 3p, সাইন 240, 120 ডিগ্রি ডবল হবে 240 ডিগ্রি, তাহলে সেটা হচ্ছে পজিটিভ। দাঁড়াও দেখি, অল সাইন ট্যান কস, অল সাইন, এখানে সাইন ট্যান 240, হ্যাঁ মাইনাস হবে 3p √3/2, কারণ ওখানে শুধুমাত্র ট্যান পজিটিভ। তাহলে কত হবে 2p 3p, তাই না? তাহলে p √3/2 কমন নিয়ে নাও, √3p/2 কমন নিয়ে নিলে কত পরে থাকছে দেখো 2 - 3, তার মানে হয়ে যাচ্ছে -√3p/2। তাহলে fx এবং fy পেয়ে গেলে তুমি, তাহলে ফাইনালি লব্ধির মান কত হবে আর সমান কত বলেছিলাম ফর্মুলা, না তো fx² + fy², তাই না? এটা বলেছিলাম। তার মানে কত হবে fx কত, fx হচ্ছে -3/2, তার মানে হচ্ছে 3/2 এর স্কোয়ার p² প্লাস কত হবে 3/4p², ঠিক আছে? তার মানে হয়ে যাচ্ছে কত 3/4p², তাই না? তার মানে হিসাব মতো হচ্ছে 3/4, আচ্ছা এটা হচ্ছে 9/4, তার মানে p/2, p²/4 কমন চলে গেলো, তার মানে পড়ে থাকছে √9 + 3 মানে হচ্ছে 12। তাহলে 12 মানে কত, √12 মানে হচ্ছে 2 2 3, এটা 2√3, তার মানে অ্যান্সারটা বেরোচ্ছে আমার কত √3p। দেখো এটা দেখো করলাম কি আমি, p/2 ইন্টু √12, √12 মানে কত 2√3, হ্যাঁ, তার মানে 2√3 হলে কত 2 2 কেটে যায়, তাহলে আলটিমেটলি √3p পড়ে থাকে। আর কি বের করতে হয় আমাকে, কারণ এখানে আমি বললাম দুটো ভেক্টর আছে fx এবং fy, এবং ট্যান থিটা বার করতে হয়, তাই না? একটু আগে যদি মনে করো, তাহলে ট্যান থিটা সমান কত হয়, আমি বলেছিলাম fy/fx, তার মানে কত হবে fy এর ভ্যালুটা দেখে নাও, fy হচ্ছে -√3p/2 বাই কত হবে fx কত -3/2p, -3/2p, তাহলে মানগুলো সিম্পল বসাও, তাহলে p দেখো কাটে, 2 2 কাটে, তার মানে হয়ে যাচ্ছে কত মাইনাসও কেটে যায় √3/2, 1/√3, তাই কি 1/√3 আছে। এবার 1/√3 ট্যানের কত মান, থিটা মান কত হবে, তাহলে থিটা হবে π/6, মানে হচ্ছে কত 30 ডিগ্রি, নাকি π/6 বা 30 ডিগ্রি হলে পরে কি হয়ে যাচ্ছে আমার এইটা গল্প হয়ে যাচ্ছে, ঠিক আছে? তাহলে মানে ট্যান হচ্ছে থিটা π/6 মানে হচ্ছে 30 ডিগ্রি। ঠিক আছে, না থিটা 30 ডিগ্রি হবে না, দাঁড়াও মাইনাসগুলো দেখতে হবে, এখানে মাইনাস, এখানে দেখো তুমি fy এবং fx, fyও নেগেটিভ fxও নেগেটিভ, তাই না? তার মানে আমরা fxটা এইদিকে বলছিলাম, তার মানে fx হচ্ছে আলটিমেটলি এইদিকে, তাই না? আর fyটা এইদিকে বলছিলাম, তাহলে আলটিমেটলি fy ওইদিকে। ভালো করে বোঝো, আমরা বলছিলাম যে দুটো ভেক্টরের জন্য fx এইদিকে পেলাম, fy এইদিকে পেলাম, তাই না? এবার আমার fx এর অ্যান্সার কি বেরিয়েছে দেখো, fx এর অ্যান্সার বেরিয়েছে মাইনাস, তাহলে fx যদি মাইনাসে বেরোয় তাহলে নিশ্চয়ই fxটা এইদিকে আছে। সিমিলার ওয়ে fy দেখো মাইনাসে বেরিয়েছে, মাইনাস, তাহলে হিসাব মতো fyও মাইনাসে আছে, তার মানে এদের লব্ধি এইখানে হবে না, এইটা এদের লব্ধি হতে পারে না, তার মানে এদের লব্ধিটা এই বরাবর হবে, নাকি? লজিক তো তাই বলে, কারণ এখন -fx এইদিকে কাজ করছে, -fy এইদিকে কাজ করছে, তার মানে থিটা 30 ডিগ্রি হবে না, 30 ডিগ্রির সঙ্গে কত জাস্ট অপোজিট যোগ করবো 180 ডিগ্রি, তার মানে হবে 210 ডিগ্রি। এই জায়গাটাকে বুঝতে পারিসনি বলতো, এই জায়গাটাকে বুঝতে পারিসনি বলবি, যার ডাউট সে বলবি, যার ডাউট সে বলবি, ডাউট হলে বলবে, ডাউট হলে বলবে। চলো তাহলে আশা করি এই জায়গাটা সবাই বোঝাতে পেরেছি। তাহলে এই টাইপের প্রবলেম আমরা যা যা আছে মোটামুটি করব এই টাইপেরই, তোমাদের বুধবারে এই প্রবলেম দেখাতে হবে না, ঠিক আছে? তোমরা নেক্সট দিন শুধুমাত্র ওই একমাত্রিক গতির সেট 1টা পুরোপুরি কমপ্লিট করবে, এক্সাম্পলগুলো পুরোপুরি কমপ্লিট করবে, এবং আমি যা যা করেছি সেগুলো সব খাতায় করবে, সব খাতায় করবে, একটা খাতায় করে নেবে হোমওয়ার্কের খাতায়, তাহলে তোমাদের বারবার সব কিছু উল্টাতে হবে না, ঠিক আছে? আচ্ছা তাহলে আজকে যা ক্লাস হলো তাতে কোনো ডাউট আছে? আর বেশি করাবো না, নাহলে মাথায় নিতে পারবে না বাবা, ঠিক আছে? আচ্ছা আজকে ক্লাসে কারোর ডাউট আছে বলো। ঠিক আছে, তাহলে নেক্সট বুধবার দিন সব বলো, বলো বলো। বলছিলাম যে ওই আগের ভিডিও লেকগুলো যেগুলো ছিল ওইগুলো কি স্যার প্রাইভেট করে দিয়েছেন? আর একবার না আছে, অনেকেই আমার কাছ থেকে চেয়েছে যে স্যার একটু দেখতে দিন, আমার সমস্যা হচ্ছে, সেই জন্য এখনো সব করা আছে, সবাই একটু দেখে নাও যাদের যাদের সমস্যা আছে, সামনের দিন করে দেবো, সামনের সপ্তাহে আর একটা ব্যাচ শুরু হয়ে গেছে, তো আমার ব্যাচগুলো প্রাইভেট করে দেবো, ঠিক আছে? যার যার ডাউট আছে ভিডিওগুলো কিন্তু দেখে নেবে, আগের ভিডিওতে সব ক্লাস করে দেওয়া আছে, আজকে ক্লাসে কারো কোনো সমস্যা নেই, যারা আজকে ক্লাসে অ্যাটেন্ড করোনি তারা রিয়েলি খুব মিস করেছো, কিন্তু যেহেতু ইউটিউবে ভিডিওগুলো আপলোড করে দেবো আমি,
তাহলে তোমাদের চিন্তা নাই, তোমরা যারা যারা অ্যাবসেন্ট ছিলে আজকে সবাই দেখে নিতে পারবে। ঠিক আছে, অবশ্যই কিন্তু ভিডিও দেখে কমেন্টে প্রেজেন্ট লিখবে, তোমরা লিখছো না কিন্তু, কারণ প্রেজেন্ট লিখলে পরে আমি অ্যাটলিস্ট মনের মধ্যে এই স্যাটিসফ্যাকশনটুকু পাই যে আমার ভিডিও তোমরা দেখছো, নাহলে কিন্তু ভিডিও করা তখন আমি বন্ধ করে দেবো, যে না আমি ইউটিউব দেবো না, বেকার কষ্ট করে আমি করছি, তোরা কেউ দেখিস না, কিছু করিস না। ঠিক আছে, আচ্ছা তাহলে আজকের মতো ক্লাস এখানেই থাক। নেক্সট দিন আমরা ভেক্টরের বাকিটুকু করব, সেটা শুক্রবার হবে। বুধবার দিন একমাত্রিক গতির যাবতীয় যা ম্যাথ আছে সব করে নেবে। ঠিক আছে, আর ডাউটগুলো আমি আশা করি সেদিন কমপ্লিট করে দেবো। সেট ওয়ানের যা যা ডাউট হবে, সেট ওয়ানের ডাউট বারবার শুনছি, শুনে নাও, সেট ওয়ানের যা যা ডাউট হবে সেদিন আমাকে বলবে। বুধবার দিন সেট ওয়ানের যাবতীয় যা ডাউট আছে 22টার মধ্যে আমি সব কমপ্লিট করে দেবো। আর আমার যদি মনে হয় টাইম বাঁচে, সেট 2 থেকে গুটি কয়েকটা 2-3টে অঙ্ক করে দেবো, যেগুলো আমার মোটামুটি ভালো লাগবে। ঠিক আছে, চলো তাহলে আজকের মতো টাটা, এখানে ভালো থাকো সবাই, গুড নাইট। ঠিক আছে, জয় হিন্দ, চলো রাখো, লিভ করো।